নিজের বাসর ঘর আজ, কিন্তু মনে একটু কোনো ফিলিংস নেই। কারণ এই বিয়েটা আমার মতে হলেও শুধু আব্বুর অপারেশনের জন্যই বিয়েটা করলাম, তাও আবার একটা ডিভোর্সি মেয়েকে। আর মেয়েটার একটা মেয়েও আছে 1 বছরের। আমার জীবনটা একেবারে হেল হয়ে গেল শুধু টাকার জন্য। আর এই টাকা মানুষের কপালে কি না কি করায়। এখন চলুন আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি নীল। আজ আমার বাসর ঘর, কিন্তু এতে আমার একটু ইচ্ছে নেই। শুধু আব্বুর অপারেশনের জন্য এই বিয়েটা করতে হলো, তাও আবার আমার অফিসের স্যারের মেয়েকে। স্যারের কাছে টাকা চাইতে গেলাম, উনি টাকা দেবেন, তবে একটা শর্তে। আর সেটা হলো নীলাকে বিয়ে করতে হবে। আমি আর কোনো উপায় না পেয়ে বিয়েটা করে নিলাম। একদিন তো এমনি বিয়ে করবই, আজ করেই নেই। সমস্যা কি? আমি যাকে মন থেকে ভালোবাসি তাকেই বিয়ে করতে পারবো না। এইটুকু আপনাদের কাছে জানা থাক। এখন গল্পে ফিরে আসি। নতুন বিয়ে করলাম, দরজা খুলে ভেতরে ঢুকে দেখি নীলা ঘুমিয়ে আছে, তার সাথে তার বাচ্চাও। কত স্বপ্ন না দেখেছিলাম এই বাসর ঘর নিয়ে। আমি দরজা খুলে ভিতরে ঢুকবো আর আমার ওয়াইফ আমাকে সালাম করবে, আরও কত কি। কিন্তু মানুষ এটা জানে না যে স্বপ্ন স্বপ্নই রয়ে যায়, বাস্তব আর হয় না। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। 2 ঘন্টা পর আমি ঘুমিয়েছিলাম, বাচ্চার আওয়াজে ঘুম ভেঙে গেল। নীলা কিছুতেই বাচ্চাকে চুপ করাতে পারছে না, তাই আমি গিয়ে বললাম, আমার কাছে দিন ম্যাডাম। তারপর নীলা কিছু না বলেই বাচ্চাটাকে দিয়ে দিল আমার কোলে। আর আমি কোলে নিয়ে ওকে চুপ করাবার জন্য আমার এক হাত কানে আর অন্য হাত দিয়ে ওকে ধরলাম। কানে হাত দিয়ে বিল্লির মতো আওয়াজ দিতে লাগলাম। দেখলাম সে কান্না বন্ধ করে হাসতে লাগলো। তারপর নীলার কোলে দিতেই আবারও কাঁদতে লাগলো, তাই আমি কোলে নিয়ে আবার ঘুম পাড়ালাম। তারপর বিছানায় শুয়ে দিলাম। নীলা আমাকে বলল, থ্যাঙ্কস। ইটস ওকে। তারপর সোফায় এসে শুয়ে পড়লাম। সকালবেলা সকাল সকাল রোদের আলো মুখে পড়ে ঘুম ভেঙে গেল। উঠে থেকে নীলা এখনো ঘুমাচ্ছে, তার মুখে রোদের আলো পড়েছে, এতে তাকে আরও মায়াবী লাগছে। নীলা দেখতে অনেক সুন্দর। সুন্দর তাহলে ওর হাজব্যান্ড ওকে ছেড়ে চলে গেল কেন? আমার স্যারের কাছ থেকে জানতে হবে। তারপর উঠে ফ্রেশ হয়ে কাল রাতে যেটা পরা ছিল সেটা এখনও গায়ে রয়ে গেছে, কারণ কাপড় তো এখন আনিনি। নীলা তো আর আমার বাসায় না, আমি ওদের বাসায়। আজ আমাকে আব্বুর সাথে দেখা করে কাপড় নিয়ে আসতে হবে। নিচে নেমেই, গুড মর্নিং নীল। গুড মর্নিং স্যার। কি আব্বু বলো? হ্যাঁ আব্বু। স্যার এমনি অনেক ভালো। আমি যখন প্রথম অফিসে আসি তখন থেকে আমাকে অনেক আদর করে, কারণ একটাই, আমার সততা দেখে। তাই তো উনি আমাকে চয়েস করলেন ওনার মেয়ের জামাই হিসেবে। আমাকে অনেকবার বলেছিলেন ওনার মেয়েকে বিয়ে করতে, আমি রাজি ছিলাম না। কারণ তো একটাই, বিয়ে তো জীবনে একবারই করে, তাই সবার চাওয়া থাকে, ঠিক আমারও ছিল। কিন্তু আমার কিসমত এটা লেখা ছিল না। কোথায় যাচ্ছ এখন? জি, প্রথমে বাসায় যাব, ওখান থেকে ড্রেস চেঞ্জ করে হসপিটালে আব্বুর সাথে দেখা করে চলে আসবো। ড্রেস চেঞ্জ করতে বাসায় যাবে কেন? এখানে তোমার জন্য কাপড় আনা হয়েছে, রাতে তুমি এখানে এসে বসো। আজাদ, আমার রুম থেকে কাপড়ের ব্যাগগুলো নিয়ে আয়। আর নাজমা, টেবিলে নাস্তা লাগা। আর রুমা, তোর আপামনিকে ডাক দিয়ে গিয়ে আয়। সবাই চলে গেল যার যার কাজ করতে। তারপর আজাদ এসে স্যারের কাছে ব্যাগ দিল। উনি আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নীল, এইগুলো এখন পরে আসো, পরে শপিং মলে গিয়ে নিজের জন্য কাপড় নিয়ে আসবে। আচ্ছা স্যার। আবার স্যার? সরি আব্বু। ড্রেস চেঞ্জ করার জন্য রুমে আসলাম। এসে দেখি নীলা বসে বাবুকে দুধ খাওয়াচ্ছে। আমি এটা দেখে তাড়াতাড়ি মুখ ঘুরে বাইরে চলে আসলাম। নীলা রুমানা বলে চিৎকার করলো, রুমানাও দৌড়ে আসলো। জি আপামনি। যাবার সময় দরজা নক করে যেতে পারলি না? সরি আপামনি। বাইরে যে দাঁড়িয়ে আছে ওনাকে বল গেস্ট রুমে যেতে। জি আপামনি। তারপর রুমানা এসে আমাকে গেস্ট রুমে নিয়ে গেল, আর আমি মনে মনে হাসতে লাগলাম নীলার কথা ভেবে। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামছি, আর দেখছি নীলা স্যার বসে আছেন ডাইনিং টেবিলে। আমাকে স্যার দেখে বললেন, নীল, এসেছো? তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছে। আসো বসো, নাস্তা করো। না স্যার, আমি বাইরে খেয়ে নেব। আবার স্যার বলছো? তোমাকে না বললাম আমাকে আব্বু বলতে? আর বাইরে খাবে মানে কে? তুমি এই বাড়ির জামাই, তুমি বাইরে খাবে কেন? চুপচাপ এসে বসো এখানে। তারপর আর কিছু না বলে খেতে বসলাম। মনে থাকে যেন। জি। তারপর ব্রেকফাস্ট করে নিলাম। আব্বু আমি বের হচ্ছি হসপিটালের উদ্দেশ্যে আব্বুকে দেখতে। আচ্ছা যা, আর শোন, যাবার সময় গাড়ি নিয়ে যাস। সেটার প্রয়োজন হবে না, আমি সিএনজি নিয়ে যেতে পারবো। শোন দিন, আমি যেটা বলি সেটা দ্বিতীয়বার রিপিট করতে পছন্দ করি না, তাই তুমি গাড়ি নিয়ে যাবে এখন। ড্রাইভারকে বলছি, সে বাইরে আছে। আচ্ছা আব্বু, আসছি। তারপর গাড়ি নিয়ে চলে আসলাম হাসপাতালে। ভেতরে পৌঁছেই, ভাইয়া তুই আসছিস? হ্যাঁ আসছি। আব্বুর কি অবস্থা এখন? ভালো, ডাক্তার বলছে আজ অপারেশন করবে। আচ্ছা, আব্বুকে এখন ঘুমাচ্ছেন? হ্যাঁ। ও, তুই কিছু খেয়েছিস?
না, তোর জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি নার্সকে বলে আসছি আব্বুর খেয়াল রাখতে, তারপর তোকে নিয়ে যাবো খেতে। আচ্ছা। তারপর নার্সকে বলে আসলাম আব্বুর খেয়াল রাখতে। আমি একটু বের হচ্ছি, তারপর আয়শাকে নিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। ভাইয়া, তোর কাছে কি টাকা আছে? এত বড় দামি রেস্টুরেন্ট যে নিয়ে আসলি? হ্যাঁ আছে, তুই যা খাবি সেটার অর্ডার কর, এনে মেনু কার্ড, আর টাকা চিন্তা তোকে করতে হবে না। আপনারা আবার ভাইবেন না স্যারের জামাই হতে এত দামি রেস্টুরেন্টে ঢুকাইছি। আসলে রাইসার অনেক ইচ্ছে ছিল এরকম একটা রেস্টুরেন্টে সে ব্রেকফাস্ট করবে, সেটা আজ পর্যন্ত পূরণ করতে পারেনি। কারণ যা বেতন পেতাম, ঘর ভাড়া, প্রতিদিনের খাবার, আব্বুর ওষুধ, রাইসার কোচিং, এগুলোতেই খরচ হয়ে যেত। আর আজ খাওয়াতে পারছি সেই টাকাগুলো দিয়ে, যেটা হচ্ছে আম্মু সেই প্রিয় স্মৃতি। ব্যাংকের ভেতরে যে টাকাগুলো ছিল, ছোট থাকতে আম্মু আমাকে কিনে দিয়েছিল আর বলেছিলেন প্রতিদিন এখানে 1 টাকা করে রাখতে, যাতে খুব বেশি প্রয়োজন পড়বে যখন তখন এটা ভাঙতে হয়, না হলে যেন এটা না ভাঙি। তাই এটা ভেঙে দিলাম রাইসার ইচ্ছে পূরণ করার জন্য। আর হয়তো বা কখনো কিছুর আবদার করলে আমি সেটা পূরণ না করতে পারি তার জন্য। ভাইয়া, তোমার জন্য কি অর্ডার দিব? আমি আসার সময় খেয়ে আসছি, তুই খা, আমি কফি খাবো শুধু। আচ্ছা। তারপর রাইসা তার জন্য খাবার অর্ডার করাগুলো সে খাচ্ছে, আমি কফি খাচ্ছি আর তাকে দেখছি। হয়তো কাল থেকে একবার দেখা হবে, এর বেশিও না, আবার নাও দেখা হতে পারে আমার বোনটাকে। নীল, তুমি এখানে? বসে বসে কফি খাচ্ছিলাম, তখন রিমি আসলো, এসে আমাকে এই কথা বলল। হ্যাঁ কেন, আসতে পারি না বুঝি? তা পারবেন না কেন স্যার? বলছি হঠাৎ করে আসলেন তো, তাই জিজ্ঞাসা করলাম। দেখতেই পাচ্ছ বোনকে খাওয়ানোর জন্য নিয়ে আসছি। তাই এত দামি রেস্টুরেন্টে? মানতে হবে, কাল বিয়ে আর আজ পকেট ভর্তি টাকা। আপনার যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে আসতে পারেন। সেটা আর বলতে হবে না, আমি এমনিতেই চলে যাচ্ছি। জি। তারপর রিমি চলে গেল। রিমি হচ্ছে আমার ভালোবাসা, এটাকে ভালোবাসা না, এটাকে ভালো লাগা বলে। কদিন প্রেম করে ঘুরে যখন দেখবে কিছু নেই, তখন ছুঁড়ে ফেলে দেবে। তাই তাকে দুনিয়াতে ভালোবাসতে হলে 2টা জিনিস থাকতে হয়, 1 বাবার বিশাল টাকা, আর 2 স্ট্যাটাস, একটা সিরিয়ালের নায়কের মতো। সেইগুলো থাকলে ভালোবাসা থাকবে, আর না হলে আপনাকে কেউই ভালোবাসবে না, উল্টো আরও সেটা নিয়ে ট্রোল করবে। এসব না বলে এখন গল্পে আসি। ভাইয়া, ওই মেয়েটা কে রে? কেউ না, তুই খা। তারপর আয়সা খেয়ে নিল, বিল দিয়ে আমরা হাসপাতালে চলে আসলাম। আব্বুর কাছে গেলাম, দেখলাম ওনার ঘুমে গেছে। আব্বু এখন কেমন লাগছে শরীরটা? ভালো, তুই ভালো আছিস তো? হ্যাঁ আব্বু, তোমাকে আর চিন্তা করতে হবে না, আজ রাতে তোমার অপারেশন হবে, সব কিছু জমা করে দিয়েছি। আজ বড় স্যার আসবেন সিঙ্গাপুর থেকে, উনি এসে অপারেশনটা করবেন। আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোর ভবিষ্যৎ নষ্ট করে দিলাম। কি বলছো এসব আব্বু? আমার একদম ভবিষ্যৎ নষ্ট হয়নি, উল্টো আরও উজ্জ্বল হয়েছে। বিয়ের আগে একটা পরীর মতো দেখতে মেয়ে পেয়ে গেলাম। আর স্যারও অনেক ভালো, উনি আমাকে নিজের ছেলে ভাবেন। তুমি একটু চিন্তা করো না, যা হয় ভালোর জন্য হয়। তোমাকে তো এখনো খাওয়ানোই হয়নি। রাইসা, আব্বুর জন্য খাবার নিয়ে এসেছি, সেটা নিয়ে আয়। হ্যাঁ। তারপর আব্বুকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম, উনি ঘুমিয়ে পড়লেন। আমি বাইরে বসে আছি, ঠিক তখন মোবাইলে কল আসলো। ফোন বের করে দেখি স্যার কল দিয়েছেন। কল ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। নীল, তোমার আব্বু ঠিক আছেন তো? হ্যাঁ আব্বু ঠিক আছেন, এইমাত্র খেয়ে ঘুমিয়েছেন। ও আচ্ছা। আব্বু কোনো দরকার নাকি? আচ্ছা, এখন দরকার নেই, তুমি দুপুরবেলা বাসায় এসো, কথা আছে। আচ্ছা আব্বু। আচ্ছা তাহলে রাখছে, দুপুরবেলা দেখা হচ্ছে, বাই। জি বাই। তারপর হাসপাতালে অনেকক্ষণ বসলাম। দুপুরবেলা রাইসাকে আর আব্বুকে খাইয়ে দিয়ে আমি চলে আসলাম। বাসায় আসতে আসতে 3টা বেজে গেল, বেশি লেট করে ফেলেছি। লেট করলে তো আবার তারা আমার জন্য না খেয়ে বসে থাকবে না। তারপর কলিং বেল দিলাম, রোমানা দরজা খুললো। আমি ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম স্যার সবাই বসে আছেন। আমাকে দেখে বললেন, নীল আসছো? রোমানা, টেবিলে খাবার লাগা, আর তোর আপাকে বলে আয় খেতে আসতে। জি। আমি তো অবাক, আমার জন্য এখনো কেউ খায়নি। সত্যি স্যারের অনেক বড় মন আছে, সেটা এখন দেখতে পারছি আমি। নীল, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। জি। তারপর আমি গেট রুমে গেলাম, ফ্রেশ হয়ে নীলা রুমে যাইনি, যদি নীলা আবার সে কাজ করতে থাকে। তাই তারপর ফ্রেশ হয়ে খাওয়ার জন্য নিচে আসলাম। এসে টেবিলে বসলাম, বসে দেখি অনেক রকমের খাবার, আর সবগুলো আমার প্রিয়। সবজি, গরুর মাংস, মাছ। খাওয়া শুরু কর নীল। জি। তারপর খাওয়া শুরু করলাম, খাচ্ছিলাম তখন স্যার বললেন, নীল, আমি 1 সপ্তাহের জন্য দেশের বাইরে যাব, তাই তোমাকে কাল থেকে অফিস আর বাসার দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা বাবা, এখন থেকে শুরু হয়ে গেল আমার চাকরি। আব্বু, তুমি কখন যাবে? বিকেলের ফ্লাইটে, তাই আমাকে এখন খেয়েই বের হতে হবে। ও আচ্ছা,
তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি বসে আছি ড্রয়িং রুমে। স্যার নীলার সাথে কথা বলতে তার রুমে গেছেন। আসলে ওনাকে নিয়ে রওনা দেব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তার কিছুক্ষণ পর উনি বেরিয়ে আসলেন নীলার রুম থেকে। কোলে নীলার মেয়েকে নিয়ে আমার কাছে এসে বলতে লাগলো, নীল, তুমি আমার নাতনির খেয়াল রাখবে। যদি সেখান থেকে এসে শুনি তুমি আমার নাতনির একটু খেয়াল রাখুনি, তাহলে দেখবে তোমাকে কি এটা বলে হাসতে লাগলেন স্যার, সাথে নীলাও। তারপর ওনাকে এয়ারপোর্টে পৌঁছে দিলাম। যাবার সময় বলে গিয়েছেন নীলা একটু রাগী, তাই সে আমাকে কিছু বললে আমি যেন কিছু মনে না করি। আমিও হ্যাঁ বললাম। তারপর সেখান থেকে হাসপাতালে আব্বুকে দেখতে চলে গেলাম। তাদেরকে রাতের খাবার খেয়ে দিয়ে চলে আসছি। নীলাদের বাসায় অনেক লেট করে ফেলেছি। নীলা যদি কিছু বলে এই ভয় নিয়ে বাসার দরজায় কলিং বেল দিলাম। রোমানা দরজা খুলে দিল। ভেতরে ঢুকে দেখি নীলা বসে আছে সোফায়। আমাকে দেখে রেগে আমার দিকে তাকাচ্ছে আর বলল, আপনার এখন আসার সময় হলো জনাব? সরি নীলা, আব্বুকে দেখার জন্য হাসপাতালে চলে গিয়েছিলাম। ওয়েট, আমাকে নাম ধরে ডাকছেন কেন? আপনি কি আমার কাছ থেকে স্ত্রীর অধিকার কাটাতে চাইছেন? শুনুন, ভ্রাম্যমান হয়ে চাঁদ ধরতে চায়েন না। আপনাকে আমি কখনো আমার স্বামী বলে গ্রহণ করব না। আপনি শুধু আমার আব্বুর জামাই, আমার না। ওকে? আর কাল থেকে টাইম মতো বাসায় আসবেন, না হলে রাতে বাসায় ঢুকতে পারবেন না, বাইরে থাকতে হবে। এখন খেয়ে আমার রুমে এসে ঘুমাবেন, আমার একা ঘুমাতে ভয় করবে। এ কথা বলে নীলা চলে গেল তার রুমে। আমি গিয়ে গেস্ট রুমে ফ্রেশ হলাম। তারপর খেয়ে নীলা রুমে গেলাম। গিয়ে দেখলাম সে ঘুমিয়ে গেছে। তাই আমি সোফায় গিয়ে বসে ভাবতে লাগলাম, আজ তো আব্বুর অপারেশন না হওয়ার কারণে বাসায় আসতে পারলাম, কিন্তু আগামীকাল যে অপারেশন হবে সেখানে আমি কিভাবে থাকবো? আমাকে যেভাবেই হোক আগামীকাল নীলাকে বলে আব্বুর কাছে থাকতে হবে। এসব ভাবছিলাম, হঠাৎ খেয়ালগুলো নীলার দিকে। রাতে চাঁদের আলো জানালা দিয়ে এসে তার মুখে পড়ছে। দেখতে দেখে অপরূপ মায়াবী লাগছে। তার আগে স্বামী এরকম বউকে বুঝি ডিভোর্স দেয়, তাও আবার একটা পরীর মতো বাচ্চা থাকতে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ পড়ি। আমি নীলার বাচ্চার নামটা এখনো জানি না, তাই পড়ি বলছি। কেঁদে উঠলো। আমি উঠে গিয়ে দেখি নীলা এখনো ঘুমাচ্ছে। তাই আমি গিয়ে পরীকে কোলে নিলাম। সে কোনো রকমে কান্না বন্ধ করছে না, মনে হয় খিদে লেগেছে তাই কান্না করছে। তাই না পারতে নীলাকে ডাকতে গেলাম, কিন্তু নীলার কোনো রেসপন্স পাইনি। সে ঘুমোচ্ছে তো ঘুমাচ্ছে। তাই আর কিছু না ভেবেই নিচে এসে রোমানাকে ডাকতে লাগলাম। জি ভাইজান, এত রাতে ডাকতেছেন কেন? মেয়েটা কাঁদছে, হয়তো খিদে লেগেছে। নীলাকে ডাকলাম কিন্তু সে উঠলো না। তুমি ওর জন্য কিছু বানাও। ভাইজান, ঘরে তো সুজি নাই। আমি এটা আপুকে বলেছিলাম, উনি হয়তো ভুলে গেছেন সুজির কথা। মানে বাচ্চার খাবারের কথা কিভাবে বলে গেল? না মানে ভাইজান, আপাতত ওর দিকে এখন আর আগের মতো ঠিকভাবে খেয়াল রাখছে না। শুধু সারাদিন বসে কি যেন ভাবেন, চুপ হয়ে থাকেন। এদিকে নেহার কি হলো না হলো, খেয়েছে কিনা, এসব নিয়ে ওনার একদম খেয়াল নেই। ওনার শুধু একটাই চিন্তা করতে থাকেন। কিছু বলছে? কি চিন্তা করে? আর কদিন ধরে করছে? এই তো 1 সপ্তাহ ধরে। ও, নীলার ব্যাপারে পরে ভাববো। এখন বাচ্চাটার জন্য কিছু খাবার নিয়ে আসি। রোমানা, তুই ওকে একটু রাখ, আমি ওর জন্য দেখি কিছু আনতে পারি নাকি। আচ্ছা। তারপর বেরিয়ে পড়লাম ওর জন্য খাবার নিতে। রাস্তায় এসে দেখি কোনো দোকান খোলা নেই। রাত বাজে 2:30। এই সময় কোনো দোকান কি খোলা থাকে? হ্যাঁ। আর আমি বেচারা কখন দিয়ে খুঁজছি, দোকান পাচ্ছি না খোলা। আমি তো এটাও ভুলে গেছি যে এখন 2:30 বাজে। আমার মাথায় শুধু একটা চিন্তা নিয়ে ঘুরছি, সেটা হলো বাচ্চাটার জন্য খাবার নিতে হবে। ও অনেক কান্না করছে খিদের জ্বালায়। আমরা বড়রা পারি না সেটা সামলে রাখতে, আর ও তো একটা ছোট বাচ্চা, কিভাবে পারবে এতক্ষণ ধরে না খেয়ে থাকতে? আসলে আমি বাচ্চাদের অনেক ভালোবাসি, তাই আমি বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না। অনেক জায়গায় খোঁজার পরে আমি পেলাম না। হঠাৎ মনে পড়লো আব্বুর হাসপাতালের দোকানটার কথা। সেটা সারা রাত খোলা থাকে। তারা 2 ভাই মিলে দোকানটা চালান, একজন রাতে আরেকজন দুপুরে। তাই আর কিছু না ভেবেই দৌড়াতে লাগলাম হাসপাতালের উদ্দেশ্যে। অতপর 10 মিনিট পরে চলে আসলাম দোকানে। দোকান থেকে সুজি নিয়ে দৌড়ে বাসে আসতে লাগলাম। আস্তে আস্তে 15 মিনিট লেগে গেল। এনে রোমানা, নিহার জন্য খাবার রেডি কর আর আমার কাছে দে ওকে। ঘরে এসে রোমানাকে সুজির প্যাকেট দিয়ে নিহাকে কোলে তুলে নিলাম। দেখলাম নিহার কান্না থামতেছে না। তাই বলতে লাগলাম, আমার পরীটা কাঁদছে কেন? কি হয়েছে আমার পরী? তোমার অনেক ক্ষুধা লেগেছে? একটু অপেক্ষা করো, তোমার ফুপি তোমার জন্য খাবার বানাচ্ছে, তোমার জন্য খাবার আনছে। আর কেঁদো না, তোমার আম্মু অনেক পচা, তোমার খাবারের কথা ভুলেই গেছে। তোমার আম্মুকে পানিশমেন্ট দেবো আমার পরী খেয়াল না রাখায়। এই কথা শুনে নিহা হাসতে লাগলো। আমি সেদিকে এত ব্যস্ত ছিলাম যে আমি ভুলে গেছিলাম যে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। কি পানিশমেন্ট দিবেন আমায়? নীলা এসেই আমার সব কথা শুনেছে। শুনেই আমার প্রতি এখন ঘৃণা হচ্ছে। তাই সে আমাকে বলল, কি শাস্তি দেবে ওকে? না মানে কই কিছু না।
এইমাত্র না বললেন আপনি আমায় পানিশমেন্ট দিবেন? না মানে, এই রে, এখন কি বলবো? তখন তো ঘোরে কথাটা বলেছিলাম, এখন কি বলবো? ঠিক তখনই আমাকে বাঁচাতেই আমার ছোট বুড়িতে কেঁদে উঠলো। অমনি নীলা ওকে আমার কোল থেকে নিয়ে বলতে লাগলো, আমার মামনি কাঁদছে কেন? এই দেখো কান ধরেছি, আর কখনো ভুল হবে না তোমার খাবারের কথা। রোমানা কোথায় তুই? তাড়াতাড়ি নিয়ে খাবার নিয়ে আয়, মেয়েটা কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাচ্ছে। এই নিন আপামনি। আমার কাছে দে, দেখছিস না নিহা তার কোলে। বাটিটা নিয়ে আমি নিহাকে খাওয়াতে লাগলাম। এদিকে নীলা আমার এরূপ রূপ দেখে আমার দিকে চেয়ে আছে। কি বলবে? সে যে জায়গায় পাগলামি করা উচিত সে জায়গায় আমি পাগলামি করছি। এসব দেখেই হঠাৎ নিহা বিষম খেলো। তখন নীলার গোড় কাটলো। আমি নীলার কোল থেকে নিহাকে নিয়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছি আর বলছি, কিচ্ছু হয় না মামনি, এই না পানি খাও। এসব দেখে নীলা শখের মধ্যে আছে, তার বাবার কথা ভাবছে। তাকে তার বাবা বলেছিল নীল অনেক ভালো ছেলে, ও নিহাকে কখনো কষ্ট দেবে না। নীল বাচ্চাদের অনেক ভালোবাসে, আর আজ সেটা সত্যিই দেখতে পেল সে। তারপর আমি নিহাকে খাইয়ে দিলাম আর নীলাকে বললাম, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি নিহাকে ঘুম পাড়াচ্ছি। আচ্ছা। নীলা আর কিছু না বলে চলে আসলো রুমে। শুয়ে তার কিছুতে ঘুম আসছে না। মনে পড়ে গেল তার অতীতের কথা। সে নিজে নিজে বলতে লাগলো, রনি আমাকে কতই না ভালোবাসতো। যখন অফিসে তার নতুন পেয়ে আসলো, তখন থেকে আমার সবকিছু নষ্ট করে দিয়েছে ওই মেয়েটা। একবারও ভাবলো না আমার কথা। আমার কথা নয় নাই ভাবলো, নেহার কথাটা ভাবতে পারতো। সবে মাত্র 2 মাসে পা দিয়েছিল সে। এত নিষ্ঠুর হবে এটা জানলে তাকে বিয়ে করতো না কোনোদিনও। শুয়ে শুয়ে চোখ মুছে নীলা এসব ভাবতেছে। তখন আমি রুমে গেলাম। সেটা দেখেই নীলা ঘুমের একটা ভান করলো। দেখছো পরি, তোমার আম্মু ঘুমিয়ে গেছে, তোমাকে একটু আদর করে না। কিন্তু তুমি এটা ভেবো না আমি তোমাকে আদর করব না, আমি তোমাকে অনেক ভালোবাসবো। ঠিক আমার মেয়ে থাকলে আমি যেমন করতাম। আমি কার সাথে কথা বলছি? নিহা তো ঘুমিয়ে পড়ছে। তারপর আমি ওকে বেডে রেখে একটু দাঁড়িয়ে নীলাকে দেখে সবাই গিয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে নীলা সবই শুনেছে। সে ভাবছে নীল কি বলল, আমি আমার মেয়েকে ভালোবাসি না। আচ্ছা, এসব পলানো হচ্ছে। ঠিক আছে, দাঁড়াও, দেখাচ্ছে মজা। সকাল সকাল ঘুমিয়ে গেল, বিছানায় গেল চোখ, দেখলাম নীলা নেই। বিছানায় নিহা ঘুমাচ্ছে। মোবাইলটা হাতে নিয়ে দেখে 9টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢোকার জন্য দরজা খুললাম। অমনি নীলা এসে আমার উপরে পড়ে গেল। আর সাথে সাথে আমি নিচে পড়ে গেলাম। নীলা আমার উপরে পড়তেই আমার মনে যেন একটা শান্তি খুঁজে পেল। সে আমার উপরে পড়ে আমার দিকে চেয়ে আছে, আমি তার দিকে চেয়ে আছি। এই প্রথম নীলাকে এত কাছ থেকে দেখছি। তার নিঃশ্বাস এসে আমার সাথে বাড়ি খাচ্ছে। তখন নিহার কান্নার আওয়াজেই হুঁশ ফেলল। সাথে সাথেই উঠে পড়ল নীলা। আমি ভুলে গেছিলাম যে আমি ঘুমের ঘরে নীলার ওয়াশরুমে ঢুকতেছিলাম। দাঁড়িয়ে চোখে হাত দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম আর গেস্ট রুমের ওয়াশরুমে চলে আসলাম। এসে মাথায় অনেক পানি ঢাললাম যাতে মাথাটা ঠান্ডা হয়। যেটা ঘটলো সেটা মনে পড়লো, আমার নিজের হাসি উঠছে। অতবার ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করার জন্য টেবিলে এসে বসলাম। রোমানা নাস্তা দিল। আমি নাস্তা করছিলাম, ঠিক তখনই নীলা এসে আমাকে বলল, আপনি কি অন্ধ হয়ে গেছিলেন যে আমি ওয়াশরুমে ছিলাম সেটা দেখছিলেন না? আসলে আমার ঘুমটি করতে লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করতে গিয়ে সেদিকে খেয়াল করিনি। সরি। আরেকটা কথা ছিল, আমি অফিসের পর হাসপাতালে যাব। আজ আব্বুর অপারেশন, সেখানে আমাকে থাকতে হবে। আপনার আব্বুর কি হয়েছে যে অপারেশন করতে হবে? আসলে নীলা তো জানে না যে আমার আব্বুর কি হয়েছে, তাই জিজ্ঞাসা করছে। না মানে আব্বুর ব্রেন টিউমার হয়েছে, এখন অনেক বড় হয়ে গেছে, সেটার জন্য অপারেশন করতে হবে। আজ সিঙ্গাপুর থেকে ডাক্তার আসছেন আব্বুর অপারেশন করার জন্য। আপনার আব্বু এমন অবস্থা, সেটা আমাকে তো আব্বু বলেননি। আসলে আমি না করেছিলাম বলতে। ও আচ্ছা, আপনি সেখানে যাবার সময় আমাকেও নিয়ে যাবেন, আপনার আব্বুকে দেখতে যাব আমি। আচ্ছা তাহলে আসি, অনেক লেট হয়ে যাচ্ছে অফিসের জন্য। আচ্ছা। হ্যাঁ ভাই, নিহার খেয়াল রাখবেন। তারপর বেরিয়ে পড়লাম অফিসের জন্য। গাড়িতে বসে আছি আর ভাবছি ওয়াশরুমের কথা আর নীলা সে লাজুক চেহারাটার কথা। অতবার অফিসে চলে আসলাম। এসে নিজের কেবিনে গেলাম। নিজের কেবিন বলতে স্যারের কেবিন, এখন আমার কেবিন হয়ে গেছে। স্যার আমাকে অফিসের সব দায়িত্ব দিয়েছেন। বসে বসে কাজ করছি। কলম দিয়ে লিখতে যাব, তখন কলমটা হাত থেকে পড়ে গেল। সেটা নেবার জন্য নিচু হলাম। ঠিক তখনই কে যেন আমার গায়ে সুরসুরি দিল। আমি সাথে সাথে দাঁড়িয়ে পিছনে তাকালাম, দেখলাম একটা মেয়ে। আপনি কে? আর হঠাৎ আমাকে সুরসুরি দিলেন কেন? আমি কে সেটা পরে বলছি, আগে বলুন আপনি কে, আর আব্বুর কেবিনে কি করছেন? মানে স্যার আপনার আব্বু? হ্যাঁ। আপনি কি সজীব স্যারের কথা বলছেন? আসলে আমার জানার মধ্যে নীলায় ওনার মেয়ে। তাহলে এই মেয়ে আবার আব্বু বলছে কেন?
মনে হয় অন্য কাউকে বলতে এসেছে, তাই আমি নাম বললাম। আসলে আপনার সজীব স্যার হচ্ছেন আমার চাচু, মানে আমার আব্বু আর নীলার আব্বুর ফ্রেন্ডলি ছিলেন। আমরা ছোট থাকতেই এবং এখনো আছেন, আমাকে চাচু অনেক আদর করতেন। যখন আমরা ছোট ছিলাম তখন থেকে ওনাকে আব্বু বলে আসছি। আজ থেকে 7 বছর আগে ফ্যামিলি মিলে লন্ডনে চলে গিয়েছিলাম। সেদিন অনেক কষ্ট হয়েছিল নীলাকে আব্বুকে ছেড়ে যেতে, কিন্তু আজ 7 বছর পর সেই কষ্ট দূর করতে এখানে আসলাম। আর সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়ে প্রথম অফিসে আসলাম। আর এটা তো চাচুর কেবিন। আপনি এখানে কি করছেন? আর আপনি কে? না মানে আসলে আমি অফিসের একজন এমপ্লয়ি। আমি কীভাবে ওনাকে পরিচয় দেবো যে আমি ওনার সেই ফ্রেন্ডের হাজব্যান্ড? উনি তো আমাকে বলেছে আমি যেন তাকে স্ত্রীর অধিকার না খাটাই তার প্রতি, এই জন্য আমি এমপ্লয়ি বললাম। ও, তো আপনি এখানে কি করছেন? আপনার কেবিন তো বাইরে থাকার উচিত, তাই না? এখন আমি কি বলবো? আর একটা মিথ্যা কথা বলতে হবে এখন? না মানে আসলে স্যার 1 সপ্তাহের জন্য আউট অফ কান্ট্রিতে গেছেন, তাই উনি আমাকে বিজনেস দেখাশোনার জন্য রেখে গেছেন, যাতে অফিসের সবাই আমার প্রেশারে গল্প না করে কাজে মন দেয়। এই জন্য। ও ওকে, বাই দ্য ওয়ে, আমার নাম আধিয়া। আপনার? আমার নাম নীল। তো আপনি কি আমাকে নীলাদের বাসায় পৌঁছে দিতে পারবেন? আসলে আমি ভুলে গিয়েছি তাদের বাসার অ্যাড্রেস, তাই যদি আপনার কোনো কাজ না থাকে তাহলে আমাকে প্লিজ পৌঁছে দেন তার বাসায়। আচ্ছা, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি ফাইলটা চেক করে আসছি। ওকে, আমি বাইরে অপেক্ষা করছি। আগে তো বলেছিলাম আমি নীলার কিছু হই না। এখন যদি সে নীলাকে জিজ্ঞাসা করে আমার কথা, তাহলে তো আমি শেষ। অলরেডি নীলা আমার উপরে গেছে। নেহাকে কালে যা বলেছি সব শুনেছে, আর অসময়ের কাহিনী তো বাদই দিলাম। এখন কি করব আমি? এদিকে তো আদি অপেক্ষা করছে, অন্যদিকে আমার ওপর বিশাল জ্বর বইবে, সেটা আমি নিশ্চিত। এখন কি করব? তারপর ফাইলগুলো চেক করে ম্যানেজারকে বলে দিলাম আমাদের টিমদের যেন এই ফাইলের সব কাজ বুঝিয়ে দেয়, আর টিম 2 এর যে কাজগুলো আছে সেগুলো টিম 1কে দিতে, আর তাদের প্রতি কড়া নজর রাখতে বললাম, কাজে যেন কোনো গাফিলতি না হয়। তারপর অনেকক্ষণ ভাবলাম আদিয়াকে কিভাবে বাসায় নেব, বা আমার মিথ্যার কথা জানলে কী ভাববে। দূর, কিছু পেলাম না খুঁজে, যা হবার হবে। এখন আগে ওকে ওর বেস্টুর কাছে নিয়ে যাই, এতে নীলা অনেক খুশি হবে আদিয়াকে দেখে, আর তার দুঃখ শেয়ার করার সঙ্গীও পাবে। তারপর কেবিন থেকে বেরিয়ে আদির কাছে গিয়ে বললাম, সরি, অনেক লেট করে ফেলেছি আসতে। কোনো সমস্যা নেই, আমি এখানে বসে বোরিং ফিল করিনি, উল্টো আরো ভালো কিছু জিনিস দেখতে পেলাম। মানে কি দেখলেন? এই যে আপনার স্যার না থাকায় আপনি চাইলে অফিসের কাজ রেখে আরাম করতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে উল্টো আরো অফিসের সবাইকে কাজে ব্যস্ত রাখছেন, যেন আপনাদের ডেলিভারিটা 2 দিন আগে দিতে পারেন। আর সাথে তো আর একটা নতুন ডিলের জন্য আপনি কাজে ব্যস্ত করাচ্ছেন তাদের। আপনার এই সততা দেখে আমি আপনার উপর পুরো মুগ্ধ হয়ে গেলাম। থ্যাঙ্কস, তাহলে চলুন এখন যাওয়া যাক। হ্যাঁ চলুন। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। অতঃপর বাসায় পৌঁছে গেলাম। আমি আদিকে গেটের কাছে নামিয়ে দিয়েই আবারও ব্যাক করলাম অফিসে। আদি অনেক বলেছিল বাসায় ঢুকতে, তার সাথে আমি অফিসের কাজের কথা বলে চলে আসলাম, যাতে আমাকে আর ভিতরে না দেখে নীলা যাতে কিছু না বলতে পারে। আদি কিছু জানতে পারলো না যে আমি ওকে মিথ্যা বললাম নাকি সত্যি বললাম। এখন তো বেঁচে গেলাম, কিন্তু রাতে তো আমাকে নীলাকে নিয়ে আব্বুর কাছে যেতে হবে। তখন তো ওখানে কি করব? আইডিয়া, নীলা তো এখন তার ফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত থাকবে, তাই আমি নীলাকে কল না দিয়েই আব্বুর কাছে চলে যাব। তারপর নীলা কিছু বললে আমি সেটা ম্যানেজ করে নেব। অতপর আমি অফিসের কাজ শেষ করে হাসপাতালে যাচ্ছি। আব্বুর অপারেশনের জন্য অফিসের কাজ থাকায় হাসপাতালে যেতে অনেক রাত হয়ে গেছে। ভাইয়া তুই আসছিস? তোর জন্য কখন ধরে অপেক্ষা করছি। আর দেখ না, আব্বুও তোর অপেক্ষায় অপারেশন করাচ্ছে না, বলতেছে যদি অপারেশনের পর কিছু হয়ে যায়। তাই আমি আমার ছেলেকে শেষবারের মতো দেখতে চাই। সত্যি কি ভাইয়া, আব্বুর অপারেশনের পর কিছু হবে? দূর পাগলি, এসব কিচ্ছু হবে না। দেখবি আব্বুর অপারেশনটা হয়ে গেলেই উনি ঠিক হয়ে যাবেন। তাই যেন হয়। চল আব্বুর কাছে যাই। তারপর আব্বুর সাথে কথা বলে রাজি করালাম। অপারেশন করানোর জন্য ডাক্তারকে বলে অপারেশন শুরু করালাম। আমি আর এসে অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছি। অতবার 8 ঘন্টা পর ডক্টর এসে বলে গেল অপারেশন সাকসেসফুল হয়ে গেছে।
আব্বুকে কেবিনে শিফট করেছেন। আধ ঘন্টা পর আব্বুর জ্ঞান ফিরবে। তারপর আব্বুকে কেবিনে শিফট করার পর আমি রাইসা ওনার পাশে বসে আছি। আধা ঘন্টা পর আব্বুর জ্ঞান ফিরলো। আব্বু এখন কেমন লাগছে মাথাটা? অনেক হালকা হালকা লাগছে, মনে হচ্ছে মাথায় এতদিন ভারী কিছু ছিল, আজ সেটা মনে হচ্ছে না। আচ্ছা। আর কিছু বলার আগে ডাক্তার এসে বলতে লাগলো, দেখুন, রুগীর এখন রেস্টের প্রয়োজন, তাই আপনারা এখন কথা বলবেন না। আমি ওনাকে হাই ডোজের ঔষধ দিয়েছি, এখন উনি ঘুমিয়ে পড়বেন, তাই কেউ কথা বলবেন না। আচ্ছা আমরা বাইরে বসে থাকি আব্বুর ঘুমানোর আগ পর্যন্ত। আব্বু তুমি ঘুমাও, আমরা এখানে আছি। তারপর আমি আর আয়শা কেবিন থেকে বেরিয়ে আসলাম। এসে চেয়ারে বসে আছি, তখন আয়শা বলল তার খেতে পেয়েছে, তাই তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলাম। অতবার খেয়ে হাসপাতালে চলে আসলাম। আব্বুর কেবিনে ঢুকে দেখলাম উনি ঘুমিয়ে পড়েছেন। তাই আমি রাইসাকে বললাম, রাইসা তুই এখানে ঘুমিয়ে পড়, আমি বাইরে আছি, কিছু লাগলে বলিস। ভাইয়া তুই ঘুমিয়ে পড়, আমি না ঘুমালে কিছু হবে না। তুই কি আমার বড় হয়ে গেছিস যে আমার কথা শুনছিস না? যেটা বলছিস সেটা কর, আমি বাইরে আছি। আচ্ছা। অতবার বাইরে এসে বসে গেম খেলে সারা রাত কাটালাম। ফজরের আজান হলো, মসজিদে গিয়ে নামাজ পড়ে আব্বুর জন্য দোয়া করে চলে আসলাম। হাসপাতালে আসার সময় রাইসার আব্বুর জন্য খাবার নিয়ে আসলাম। তাদেরকে খাইয়ে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে, না হলে সবাই কাজে গাফিলতি করবে। অতবার হাসপাতালে সব কাজ শেষ করে অফিসে চলে আসলাম। আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। অফিসে ঢুকে আমার কেবিনে এসে ভেতরে ঢুকবো, ঠিক তখনই মাহবুব মানে ম্যানেজার আমাকে ডাক দিল। কি বলো? স্যার, আমাদের একজন এমপ্লয়ি প্রয়োজন, তাই আমার ছোট বোনের এক বান্ধবীকে এনেছি। যদি আপনার ইন্টারভিউতে বা আপনার কাছে তার মেধা ভালো লাগে তাহলে চাকরি দিবেন কিনা সেটা ডিসিশন নেবেন। ওকে, তুমি তাকে আমার কেবিনে পাঠিয়ে দেবে। স্যার, ও আপনার কেবিনে বসে আছে। আচ্ছা আমি দেখছি। তারপর ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখলাম মেয়েটা চেয়ারে বসে আছে। একটা কাশি দিলাম। অমনি চেয়ারে যে মেয়েটা বসা ছিল সে পেছনে তাকালো, আর আমি তাকে দেখে শক খেলাম। সে আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এভাবে অনেকক্ষণ তাকিয়ে থেকে আমার ঘুর কাটলো, আর বললাম, তানজিনা তুমি এখানে? আমারও একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? আমি তো এই কোম্পানিতে জব করার জন্য এসেছি আর এই অফিসের শেয়ারের অপেক্ষা করছি, কিন্তু আপনি? সরি, আমি অফিসে স্যারের পরের পজিশনে আছি, মানে সবাই আমার আন্ডারে কাজ করে। আর তুমি বলছো আমি জব খুঁজতে এখানে আসছি? আসলে সরি। তো হঠাৎ জব করার কারণ? তানজিনাকে সেটা জানতে হলে আপনাদেরকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে যাই। ফ্ল্যাশব্যাক। আসলে তানজিনাকে আমি আগে থেকে চিনি। ও হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট বোনের বান্ধবী। তাকে আমি পড়াতাম, মানে ও যখন টেনে ছিল তখন। আর আমি এইচএসসি দিয়েছিলাম। অভাব ছিল ঘরে, তাই ভার্সিটিতে ভর্তি হতে অনেক টাকা লাগবে, তাই টিউশনি করাতে হয়েছিল। তখন টিউশনিটা আমাকে নিলয়ের বোন মিলা দেয়। আমাকে তার বান্ধবী তানজিনাকে পড়াতে বলে, আমি রাজি হয়ে যাই। এভাবে 4-5 মাস পড়ানোর পর হঠাৎ একদিন তানজিনা আমাকে রাতে কল করে বলল ঘরে কেউ নেই, তার একা থাকতে ভয় করছে, আমাকে যেতে বলছে। আমি না গিয়ে নীলের ছোট বোন মিলাকে বলি, মিলা যেন চলে যায়। তার পরের দিন পড়াতে গেলে সে আমার সাথে রাগ দেখায় আর বলে, আমি আপনাকে আসতে বললাম, আপনি কেন মিলাকে আসতে বললেন? শোনো তানজিনা, তুমি মেয়ে আর আমি একজন ছেলে, তাই একজন ছেলে হয়ে একজন মেয়ের কাছে এত রাতে কিভাবে আসবো? তাই আমি মিলাকে পাঠাই। তাহলে পড়ো। তানজিনা পড়তে লাগলো, কিন্তু মুখ কালো করে। এটা দেখে আমি বললাম, কি হয়েছে, মুখ কালো করে আছো কেন? কাল রাতে আমার জন্মদিন ছিল, সবাই উইশ করছে, আপনি করলেন না কেন? সেটার জন্য কল দিলাম, সাথে মিথ্যাও বললাম যাতে আপনি উইশ করেন, কিন্তু সেটা না করে উল্টো আরো মিলাকে কল দিয়ে বললেন আসতে। সরি, আসলে আমি জানতাম না যে আজ তোমার জন্মদিন ছিল। সরি, হ্যাপি রিটার্ন অফ দ্য ডে। সরি বলে কাজ হবে না, আপনাকে তার শাস্তি পেতে হবে। মানে কি? আগামীকাল আমাকে নিয়ে ফুচকা খাওয়াতে হবে। কিছুক্ষণ ভাবলাম, তারপর হ্যাঁ বলে দিলাম। যেহেতু আমার ছাত্রী, তাই তাকে ফুচকা খাওয়ানো যায় তার বার্থডে উপলক্ষে। পরদিন আমি অপেক্ষা করছি তানজিনার জন্য। তাদের রাস্তার গলির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ পর তানজিনাকে দেখতে পেলাম। আমি তাকে দেখে তো পুরো অবাক। আছে শাড়ি পরেছে, তাও আবার আমার ফেভারিট কালার মেরুন আর ব্ল্যাকের কম্বিনেশন করা। শাড়িতে তাকে অনেক সুন্দর লাগছে। তাকে এখন যে কেউ দেখলে বলবে না যে সে এবার এসএসসি দেবে। আমি সব কি ভাবছি, ও তো আমার ছাত্রী, ছাত্রীকে নিয়ে সব ভাবা ঠিক না। হাই। হেল। আমাকে কেমন লাগছে সেটা বললেন না যে? আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি? হুম। দেন ক্র্যাপ। এই সিনজে দাঁড়াও।
চলো ওঠো। না, আমরা রিক্সা দিয়ে যাব। রিক্সা নিয়ে গেলে লোকে কি বলবে, তাই সিএনজি দিয়ে চলো। তারপর তানজিনা মুখ কালো করে উঠলো। অতঃপর আমরা চলে আসলাম সাপ্লাই মামুর দোকানে। সেখানে ফুচকা চটপটি সে খাবে। সে এই দোকানের নাম ভুলবে না। মামা 2 প্লেট ফুচকা দেন। না মামু, 1 প্লেট দিন। আমি তানজিনার দিকে চেয়ে আছি। সে দেখে বলল, স্যার জানেন, আমার অনেক শখ ছিল যে আমার স্যারকে আমার হাতে ফুচকা খাওয়ানো, তাই আমি 1 প্লেট অর্ডার করলাম। প্লিজ রাগ করবেন না। ওকে। তারপর মামা ফুচকা দিলেন। তানজিনা একটা মুখে বসছে আর অনেক দিক দিকে চাবাচ্ছে, যেন মনে হচ্ছে ফুচকাকে একটু জোরে চাবালে কষ্ট পাবে। আপনি আমার দিকে চেয়ে আছেন কেন? হা করুন। হ্যাঁ, তানজিনা কখন যে আমার দিকে ফুচকা বাড়িয়ে দিয়েছিল সেটা আমি খেয়ালই করিনি। অতঃপর ফুচকা খেয়ে বেরিয়ে পড়লাম। তানজিনা, তাহলে তোমাকে এখন গাড়িতে তুলে দিই, তুমি কি যেতে পারবে বাসায়? আসলে আমি এখন যেতে চাই না, সামনে যে ওই ঈদগাহটা আছে ওইখানে যাব। আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা, শুধু বার্থডে ট্রিট ভেবে যাচ্ছি, না হলে যেতাম না। অতঃপর ঈদগাহ চলে আসলাম, ভেতরে বসলাম। বলো কি বলবে আমাকে? আবার বাসায় গিয়ে পড়তে হবে। বলছি, তার আগে কি আমি এখন আপনাকে তুমি করে বলতে পারি? মানে বুঝলাম না, কথা বলতে হলে আবার তুমি করে বলতে হয় নাকি? না মানে আসলে যেটা বলতে চাইছি সেটা হলো, আমি আসলে আপনাকে লাইক করি, শুধু লাইক বললে ভুল হবে, ভালোবাসি। আজ থেকে না, যেই দিন নিলয় ভাইয়ার সাথে দেখেছি সেই দিন থেকে। এক কথা মিলাকে অনেক বলেছি, সে বলল আপনি নাকি এসব লাইক করেন না। হঠাৎ একদিন আপনি মিলাকে বলেছেন আপনার ভার্সিটিতে ভর্তির জন্য টাকা প্রয়োজন, তাই একটা টিউশনি খুঁজছেন। তখন আমি সে কথা শুনে ওকে আমি বলি আমাকে পড়াতে বলতে, আর এতে আপনি রাজিও হয়ে যান। তখন থেকে রোজ পড়াতে বসলে শুধু আপনার দিকে চেয়ে থাকতাম, কিন্তু আপনি কোনো রেসপন্স দেন না, তাই আজ বলবো বলে এখানে আসলাম। মানে কি বলছো এসব তুমি? তোমাকে তো শুধু আমার ছাত্রী ভাবি, আর কিছু না। বিশ্বাস করেন, আমি অনেক ভালোবাসি আপনাকে, কখনো ঠকাবো না। তানজিনা, এখানে ঠকানোর কথা আসেনি, আর এটা হয় না। আমি তোমাকে শুধু আমার ছাত্রী ভাবি, আর কিছু না। তুমি বুঝতে পারছো না কেন? আমি কিছু বুঝতে চাই না, আমি শুধু আপনাকে চাই, আর কিছু না। কিন্তু আমি তো তোমার স্যার, আর এটা আমাদের সমাজ মেনে নেবে না। উল্টো আরো বলবে আমি লোভে পড়ে তোমাকে আমার ভালোবাসা জালে ফেলেছি। আমি এসব কিছু শুনতে চাই না, আমি শুধু আপনাকে চাই, আর কিছু না। আর কে কি বললো বা ভাবলো সেটা আমি শুনতে চাই না, আমি শুধু আপনাকে চাই। শাট আপ! একটা চড় মেরে দিলাম, আর কখনো আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। এ কথা বলেই সেদিন সেখান থেকে চলে আসি। আর অনেকবার তানজিলা ট্রাই করেছিল আমার সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু আমি কখনো সেই সুযোগটুকু দেইনি। বেশ কিছুদিন যাবার পর দেখলাম সে আমার পিছনে লেগে আছে। তার কোনো রাস্তা না পেয়ে সেখানে ভার্সিটি চেঞ্জ করে চলে আসলাম এইখানে। তারপর আব্বু আর রাইসাকেও এখানে নিয়ে আসলাম। এরপর থেকে তার সাথে আর কখনো দেখা হয়নি। এই ছিল আমার ফ্ল্যাশব্যাকের কাহিনী। এখন বাস্তবে আসি। আসলে স্যার, আমাদের ফ্যামিলিতে কিছু প্রবলেম হয়েছে, যার জন্য আমাকে জব করতে হচ্ছে। কি হয়েছে খুলে বলো। আসলে তানজিলার বাবা একজন ব্যবসায়ী মানুষ। তাহলে তানজিলার তো জব করার কোনো প্রয়োজনই নেই। তাহলে কেন জব করবে সেটা জানার জন্যই বললাম খুলে বলতে। আসলে আপনি তো জানেন আমার আব্বু 2টা বিয়ে করেছেন। এতদিন ধরে ওনার 2 বউ ও আমাকে আদর করত। যখন আম্মু মারা যান, এর 2-3 মাস যাওয়ার পর আব্বু 2 নম্বর স্ত্রী আমার সাথে অত্যাচার শুরু করেন। আব্বু রাতে আসলে কিছু বললে উল্টো আরো আব্বুকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে আব্বুর কাছে বকা খাওয়ায়। তারপরও আমি কিছু বলতাম না, কিন্তু যতদিন যাচ্ছে ততদিনই উনি ওনার অত্যাচার আরো বাড়াচ্ছেন। তাই একটা জব খুঁজছি, সেটা পেলে আর বাসায় থাকবো না, তাদেরকে মুক্তি করে দেব। তাই প্লিজ স্যার, আপনি আমাকে এই অফিসে চাকরি দিয়ে দিন প্লিজ। আচ্ছা, তোমার সার্টিফিকেটগুলো দাও, আর কয়টা প্রশ্ন করব, সেগুলোর উত্তর দিতে পারলে জব পাবে, না হলে আমার আর কিছু করার থাকবে না। এই নিন সার্টিফিকেট, আর কি প্রশ্ন করবেন করুন, আমি প্রস্তুত।
তারপর তানজিনাকে একটা প্রশ্ন করলাম, সে উত্তর দিতে পারলো। তাহলে তোমাকে আমাদের কোম্পানিতে চাকরিটা দেওয়া হচ্ছে। কংগ্রেস। থ্যাংক ইউ স্যার। ওকে, আমি মাহবুবকে বলে দিচ্ছি আমাদের নতুন ডিলের কাজগুলো তোমাকে বুঝিয়ে দিতে, আর অবশ্যই যেসব রুলস আছে সেগুলো মেনে চলবে। এখন তুমি যেতে পারো। মাহবুব সাহেব তোমাকে তোমার কেবিন দেখিয়ে দেবে। আচ্ছা স্যার, আসি। এসে মাহবুব ভাইয়ার সাথে কথা বলে কাজের সব ইনফরমেশন নিয়ে নিজের কেবিনে গিয়ে বসলাম আর বলতে লাগলাম, ভাবতেই পারছিলাম না যে স্যারের সাথে আমার আবার দেখা হবে। যাই হোক, স্যারকে এখনো দেখতে অনেক সুন্দর লাগে, আর এখন থেকে স্যারের সাথেই কাজ করতে পারবো। আমি বসে বসে কাজ করছিলাম, ঠিক তখনই অফিসের টেলিফোনে কল আসলো। আমি কল ধরলাম। হ্যালো, কে বলছেন? স্যার, আমি মাহবুব। হ্যাঁ, বলো মাহবুব। স্যার, নীলা ম্যাডাম আমাকে টেলিফোন করেছেন, আপনার সাথে কথা বলতে চান। আমি কল আপনার টেলিফোন ট্রান্সফার করছি। হ্যালো, জি বলুন, কি বলবেন? আপনি আমাকে কাল নিয়ে গেলেন না কেন আপনার আব্বুকে দেখাতে? না, মানে আপনার ছোটবেলার ফ্রেন্ড আসছিল তো, তাই আমি আপনাকে আর যাবার জন্য বলিনি। আপনি ওনাকে টাইম দেন যাতে, সেই জন্য। ও ঠিক আছে, আজ একটু লাঞ্চ টাইমে আসতে পারবেন? আধিয়া আসছে, ওকে নিয়ে বাইরে লাঞ্চ করতে যেতাম। যদি আপনি থাকতেন সাথে একটু ভালো হতো। আচ্ছা, আমি আসবো। কল রেখে ভাবতে লাগলাম, এখন আদি আমাকে দেখে যদি কিছু বলে, কেন যে মিথ্যা কথা বললাম তখন, এখন কি জবাব দেবো? ধুর, কিছু জবাব দিতে হবে না, শুধু চুপ করে শুনে যাব, এটাই অনেক ভালো। তারপর কাজে মন দিলাম। দুপুরবেলা। স্যার, আসতে পারি? বসে বসে কাজ করছিলাম, তখন মাহবুব সাহেব এসে বললেন, হ্যাঁ আসো। স্যার, লাঞ্চ টাইম হয়ে গেছে, আপনার জন্য নীলা ম্যাডাম অপেক্ষা করছেন। তুমি জানো কি করে নীলা আমার জন্য অপেক্ষা করছে? আমাকে ম্যাডাম বলেছিলেন আপনার লাঞ্চে যাবার কথা। যদি আপনি সেটা ভুলে কাজে ব্যস্ত হয়ে পড়েন, তখন সেটি এসে আপনাকে আবার মনে করিয়ে দিতে বলেছেন। আচ্ছা, যাচ্ছি। নীলা জানলো কিভাবে আমি কাজে ব্যস্ত থাকলে অন্য কিছু ভুলে যাই? এখন এসব না ভেবে বেরিয়ে পড়ি, না হলে নীলা আবার রাগ করে বসে থাকবে। মাহবুব সাহেব, আমি তো নাও আসতে পারি, তাই কাজগুলো চেক করবেন ভালো করে। ওকে স্যার। ওকে, তাহলে আসি। তারপর গাড়িতে এসে বসলাম, অতবার বাসায় চলে আসলাম। এসে কলিং বেল দিলাম, রোমানা দরজা খুললো। আমি বললাম, তোমার আপা কোথায়? উনি রুমে আছেন ওনার বান্ধবীর সাথে। তুমি গিয়ে বলে দাও আমি এসে গেছি। রেডি হতে আমি ফ্রেশ হয়ে আসছি। 2 দিন হয়ে যাচ্ছে, হেড ড্রেস আপ, তাই চেঞ্জ করতেই হবে। আচ্ছা ভাইজান, আমি কি বলছি। তারপর আমি রুমে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলাম, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। রেডি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম নীলা আর রাধিয়া দাঁড়িয়ে গল্প করছে, তাই আমি সামনে গেলাম। আমাকে দেখে নীলা বলল, আপনার শেষ হয়েছে? হ্যাঁ, চলুন। নীলা, দাঁড়া। এই যে মিস্টার নীল, আপনি তো সেই নীল না যে আমাকে বলেছিল অফিসের এমপ্লয়? কি বলছিস তুই? ওনাকে আগে দেখেছিস? হ্যাঁ, অফিসে কি হলো? চুপ করে আছেন কেন, বলুন। এখন কি বলবো, কিছু একটা বের করতে হবে এখান থেকে বেরোতে হলে। এসব ভাবছিলামই, ঠিক তখনই আমার পরিটা আমাকে বাসাতে কেঁদে উঠলো। নীলা তার কান্না থামাতে পারছে না, তাই আমি গিয়ে কোলে নিলাম। অমনি কান্না বন্ধ করে দিল। এটা দেখে নীলা, আধিয়া, রোমানা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি বললাম, কি হলো, এখানে কি দাঁড়িয়ে থাকবেন নাকি? এ কথা বলেই আমি নেহাকে নিয়ে চলে আসলাম বাইরে। হ্যাঁ চল আধিয়া। নীলা শোন তো, নীল কেন আমাকে মিথ্যা বললো যে ও অফিসের এমপ্লয়? আসলে আমি ওকে বলেছিলাম যে ও যেন আমার উপর স্ত্রীর অধিকার না খাটায়, তাই হয়তো ওকে বলিনি যে ও আমার স্বামী। তার মানে তুই ওকে স্বামী হিসেবে মেনে নিচ্ছিস? আমি কি সেটা বলছি নাকি? চল তো, এসব নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। আচ্ছা। এরপর নীলা ও আধিয়া গাড়িতে এসে উঠে বসলো। আমি সামনের সিটে নেহাকে নিয়ে, নীলা আর আধিয়া পেছনের সিটে বসলো। ম্যাডাম, আগের রেস্টুরেন্টে কি যাব? হ্যাঁ। তারপর ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। আমি সামনে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে নীলাকে দেখছি। নীলা রাধিয়াকে নিয়ে কথা বলছে আর দুজনে মিলে হাসছে। নীলাকে সেই হাসিতে অনেক কিউট লাগছে, আর সাথে পেস্ট কালারের ড্রেসে তাকে অনেক সুন্দর লাগছে। তার দুধের মতো সাদাকে পেস্ট কালারটা আরও ফুটে উঠেছে। তাকে দেখে কেউ বলবে না যে তার একটা মেয়ে আছে। অতবার আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটাতেই আমি সেদিন আসছিলাম রায়শা কিনে। এই রেস্টুরেন্টটা কি নীলার প্রিয়? ছোট থেকে নাকি খুব প্রিয়? এই রেস্টুরেন্টে শুধু আসতে চাইতো নীলা। বেবি, তুই এখনো এখানে আসিস? হ্যাঁ রে, এইখানে আমি সব পেয়েছি এবং হারিয়েছি, তাই এখানে ছাড়া আমি আর কোথাও যাই না। বেবি, এসব চিন্তা বাদ দে তো, এখন চল ভিতরে যাই। কতদিন হলো এইখানে চাউমিনটা খাইনি।
এইখানে চাউমিনের মতো আর কেউ বানাতে পারে না। আমি অনেক মিস করতাম এইখানে চাউমিনটা। চল। নীলা এখানে কি পেয়েছে আর কি হারিয়েছে কিছুই তো বুঝলাম না। আমাকে সব জানতে হবে নীলার বিষয়ে। কি হলো নীল, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে চলো। হ্যাঁ, তারপর ভেতরে ঢুকলাম। ঢুকে একটা টেবিলে বসলাম আমরা। কে কি খাবে অর্ডার করো। আমি চাউমিন খাবো। আপনি কি খাবেন? এসব চাইনিজ খেয়ে কি আর পেট ভরে? তাই না পারতেও একটা চাউমিন অর্ডার করলাম। নীলা তার জন্য একটা চাউমিন অর্ডার করলো। আমি খাচ্ছি আর নেহা আমার দিকে তাকিয়ে দেখছে। মনে মনে হয়তো বলছে আমি খারাপ, তার সামনে খাচ্ছি আর তাকে খাওয়াচ্ছি না। কি করব পরি বেবি? আমি এসব খেতে আমার মোটেও ভালো লাগছে না। চাউমিন মুখে দিতে কেমন যেন লাগে। এসব কি করে খায় তারা? ছি, না পারতেও খেতে হচ্ছে। না হলে নীলা দেখলে যে আবার খারাপ করবে। তাই অর্ধেকটা খেয়ে বাকিটা রেখে দিলাম। নীলা জিজ্ঞাসা করলো, কি হলো, খাচ্ছেন না কেন? আসলে আমার পেট ভরে গেছে। অফিসে আজ একজন নিউ এমপ্লয়ি জয়েন করেছে। সে আমাকে মিষ্টি খাওয়াইছিল, তাই পেট বড় বড় লাগছে। আর খেতে পারবো না। আপনারা খান। কি করব বলেন? মিথ্যা বলা ছাড়া যে আর আমার কোনো উপায় নেই, তাই মিথ্যাটাই বলতে হলো। আচ্ছা। তারপর নীলা আর রাধিয়া খাচ্ছে আর গল্প করছে, আর আমি নিহার সাথে গল্প করছি। হঠাৎ কোত্থেকে যেন একটা ছেলে এসে নীলাকে বলতে লাগলো, নীলা না, কেমন আছো? ওয়েট বলতে হবে না, আমি জানি তুমি ভালো নেই। কেন ভালো নেই সেটাও জানি। ইস, অনেক দুঃখ হচ্ছে তোর জন্য। তোদের মতো মেয়ে কখনো ট্রু লাভ বোঝে না, এর জন্য তোদের সাথে এমন হয়। আমি রিক্স নিইনি বলে আমার সাথে প্রেম করলি না, করলি আয়ানের সাথে। বলেছিলাম না আয়ান ছেলেটা ভালো না, কিন্তু কে শুনে কার কথা? তার মতো সুদর্শন ছেলেকে পেয়ে তুই নিজের লাকি মনে করতি। দেখছিস আজ এই লাকির অবস্থা। তোদের মতো মেয়েদের এরকমই ঘটা উচিত, তাহলে তোরা বুঝতে পারবি সত্যিকারের ভালোবাসা কি দ্বারা। তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। মাহা, এদিকে আসো। মাহা, তোমাকে যে বলেছিলাম নীলার কথা, এই হচ্ছে সেই নীলা, যার জন্য আমি অনেক কিছু ত্যাগ করতে রাজি ছিলাম, কিন্তু সে আমাকে গরিব ভেবে আমার ভালোবাসাকে দাম দেয়নি। সেই দিন দাম না দেওয়ায় আমার জন্য ভালোই হয়েছিল। তাই তো আমি তোমার মতো সত্যিকারের ভালোবাসা খুঁজে পেলাম। আর নীলা জানো ও কার মেয়ে? ও হচ্ছে টপ 20 এর ব্যবসায়ীর মধ্যে 15 নাম্বার পজিশনে যে আছেন মিস্টার আমিনুল হক, ওনার মেয়ে হচ্ছে মাহা। আর তোমার বাবা তো 20টি কি, তোমার আব্বু কোম্পানি 50টির মধ্যেও নেই। থ্যাঙ্কস আমাকে সেই দিন গর্তে না ফেলানোর জন্য। এই কথা বলেই ছেলেটা চলে গেল। আমি আধিয়া নীলার দিকে তাকালাম। দেখলাম তার চোখ থেকে অনবরত পানি বইছে, আর সেই পানি দেখে আমার মনে যেন একটা চিনচিন ব্যথা হলো। নীলা সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। তার পিছনে আধিয়াও গেল। আমি নিহাকে নিয়ে বসে আছি আর ভাবছি নীলার সাথে অতীতে কি ঘটেছিল। সবকিছু আমাকে জানতে হবে। আর এই ছেলেটি যে কথাগুলো বলে গেল সেগুলো বলার কারণ আমি পেয়ে যাব। তারপর নীল আর আধি আসলে আধি আমাকে বলে, নীল, বিল দিয়ে তুমি গাড়িতে আসো, আমরা গাড়িতে বসে অপেক্ষা করছি। আর নিহাকে আমার কাছে দাও। আমি নীলার দিকে তাকিয়ে দেখলাম সে চুপ করে দাঁড়িয়ে আছে আর তার চোখ লাল হয়ে গেছে। সেটা দেখে আমি আধিকে বললাম, আমি বিল দিয়ে নিহা কিনে আসছি, তুমি নীলাকে নিয়ে যাও। আচ্ছা। তারপর আমি বিল দিয়ে গাড়িতে এসে বসলাম। গাড়ি স্টার্ট করতে বললাম, অতবার বাসায় এসে বললাম। নীলা নেমে বাসার ভিতরে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে এসব দেখছিলাম। ইশারাতে আদিয়াকে বললাম নীলার কাছে যেতে। সে চলে গেল আর আমি নিহাকে নিয়ে আমার রুমে আসি। আসার সময় রুমানাকে বলে আসি নিহার জন্য খাবার বানিয়ে নিয়ে আসতে। নিহাকে বিছানে শুয়েতে ভাবতে লাগলাম রেস্টুরেন্টের ঘটনা। ওই ছেলেটার প্রত্যেকটা কথা আমার কানে এখনো বাজছে। কি বলেছিল সে তখন? কিছুই বলেনি, শুধু নীলার জন্য সে চুপ ছিল। তাই আমিও চুপ ছিলাম। না হলে ছেলেটা 12টা বাজিয়ে দিতাম কিভাবে? বলতে পারো একটা মেয়ে স্মার্টনেস দেখে প্রেম করে, শুধু স্মার্টনেস না, সাথে রিচও হতে হয়। না হলে মেয়েরা বুঝি ছেলেদের ভালোবাসে না? মানলাম ছেলেটা যা বলেছে ঠিকই বলেছে, কিন্তু সবার ভালোবাসা তো আর স্মার্টনেস আর রিচ দেখে হয় না। ভালোবাসা এমন একটা বন্ধন, সেটা কখন কার সাথে কেমনভাবে হয়ে যায় তা কেউ বলতে পারবে না। হয়তো নীলার মনে ছেলেটার প্রতি তার কোনো ফিলিং জাগেনি, তাই সে প্রেম করেনি। তাই বলে কি এরকম কথা বলবে? আর নীলা কি জানতো যে সে যাকে ভালোবাসবে সে এমন করবে? আর তার সাথে আর পারছি না কিছু ভাবতে। ভাইজান, ভাইজান, কি হলো? কথা শুনতে পাচ্ছেন না নাকি? এসব চিন্তা করছিলাম মাথায় হাত দিয়ে। হঠাৎ হাতে কারো স্পর্শ পেলাম। তাকালাম, দেখলাম রোমানা। হ্যাঁ বলো। নিহার জন্য খাবার এনেছি। আচ্ছা তুই ওকে খাইয়ে দে, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর কাপড়ে ওয়াশরুমে ঢুকলাম। অনেকক্ষণ মাথায় পানি নিলাম।
তারপর ঠান্ডা মাথায় বের করলাম ছেলেটার জবাব। অতপর শাওয়ার অফ করে শরীর মুছে প্যান্ট শার্ট পরে বেরিয়ে পড়লাম। কিরে রুমানা, নিহা খেয়েছে তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি একটু বেরোচ্ছি, তুই নিহাকে দেখে রাখিস। আর নীলার কাছে নিয়ে যাওয়ার দরকার নেই, তাকে একা থাকতে দিস। আচ্ছা ভাইয়া। ওকে, আমি আসছি। জিজ্ঞাসা করলে বলিস একটা দরকারে বেরিয়ে গেছি। তারপর বাসা থেকে বেরিয়ে অফিসে চলে আসলাম। এখন অফিসে আসার কোনো কথা ছিল না, কিন্তু আমাকে যেটার জন্য আসতে হলো অফিসে, আমাকে হঠাৎ অফিসে এসে কেবিনে ঢুকতে দেখে মাহবুব তখনই চলে আসলো আমার কাছে আর বলতে লাগলো, স্যার হঠাৎ চলে আসলেন যে, কোনো প্রবলেম হয়েছে নাকি? না, তুমি এখন একটা মিটিং ডাকো আমাদের অফিসের সব স্টাফকে। এই মিটিংয়ে থাকতে হবে 10 মিনিটের ভেতরে। আমি সবাইকে মিটিং রুমে দেখতে চাই, তাড়াতাড়ি করো। আচ্ছা স্যার। এটা বলে মাহবুব কেবিন থেকে চলে গেল আর গিয়ে সবাইকে মিটিংয়ের ব্যাপারে বলল। সবাই মিটিং রুমে গিয়ে বসে আমার জন্য অপেক্ষা করতে থাকলো। অতবার আমি মিটিং রুমে ঢুকেই সবাই সাথে সাথে দাঁড়িয়ে গেল। আপনারা সবাই বসুন তো। আজকের এই মিটিংটা ডাকা হয়েছে শুধু একটাই কারণে, আর সেটা হলো আমাদের কোম্পানিটাকে টপ 10 বিজনেসের মধ্যে নিয়ে আসতে হবে। আর সেটার জন্য আমি আপনাদের সাহায্য চাই। আপনাদের ছাড়া আমি এই স্বপ্ন পূরণ করতে পারবো না, তাই আপনারা কি আমাকে সাহায্য করবেন? সবাই একসাথে হ্যাঁ বলে উঠল। সবাইকে ধন্যবাদ আমার এই স্বপ্ন পূরণ করতে সাহায্য করার জন্য। তাই আমি আপনাদের সবার কাছ থেকে একটা করে আইডিয়া শুনতে চাই, কি করলে আমাদের কোম্পানিটা টপ 10 বিজনেসের মধ্যে থাকতে পারে। স্যার, আমার কাছে একটা আইডিয়া আছে, সেটা হলো ভাইরাল হওয়ার টিপস বের করে পোস্ট করব, আর সেটা আমাদের কোম্পানির পেজ থেকে করব। ভাইরাল তো হলো, তার সাথে কোম্পানির ভিউয়ার্স বাড়লো, এতে আমাদের কোম্পানি একটু হলেও আগাবে। করা যায়। আর কিছু বলার আগে তানজিনা বলে উঠলো, স্যার আমার কাছে একটা বেশ সুবিধা ইচ্ছে না, কারণ ভাইরাল হবার এমন কিছু আমার ভিডিও করলে ভিডিওটা ভাইরাল হবে, সাথে আমাদের কোম্পানিরও নাম উল্টো আরো খারাপ হবে, কারণ এরকম কিছু আমাদের চোখের সামনে ঘটেছে আর সেটা আমরা দেখে ভিডিও করছি, কিন্তু সাহায্য করছি না। এতে আমাদের কোম্পানির উপর প্রেশার আসতে পারে। রাইট, তানজিনা ঠিক বলছে। আমাদের এই কাজেই এই পদ্ধতিটা কাজে লাগানো লাগবে। মাহবুব, আমাদের হাতে এখন কয়টা ডিল কমপ্লিট করার আছে আর কয়টা করেছি? স্যার আমাদের হাতে মোট 5টা ডিল ছিল, আমরা 2টাতে কাজ করছি, কিন্তু বাকি 3টায় টাইম না দেওয়ায় সেগুলি হয়তো ক্যান্সেল হতে পারে, কারণ তাদের প্রোডাক্টগুলি খুব প্রয়োজন। তাই তারা আমাদের 15 দিনের টাইম দিয়েছিল ডিলটা কমপ্লিট করতে। অলরেডি আমাদের হাতে 3 দিন হয়ে গেছে, আমাদের হাতে আর 12 দিন বাকি আছে। এই কথা আমাকে আগে জানালে না কেন? বড় স্যার আপনাকে না বলতে বারণ করেছিল, তার কারণ। বলতে হবে না, আমি জানি। এখন এটা বলো, আমরা যে ডিলটা নিয়ে এখনো কাজ করছি সেটা শেষ হতে কয়দিন লাগবে? স্যার বলতে কেন বারণ করেছিল তার কারণ হলো আমার অলরেডি মাথায় অনেক টেনশন আব্বুকে নিয়ে, আর সাথে এই বিষয়ে হঠাৎ করে তাহলে উনি আমার উপর আর প্রেশার দিতে চাননি, এই জন্য বলেননি। স্যার আমাদের এই 2টা ডিল কমপ্লিট হতে আরো 4 দিন লাগবে, বাকিগুলি কিভাবে শেষ করব? আমার কাছে একটা আইডিয়া আছে, যদি আপনারা সবাই একমত হন তাহলে আর আমাদের টেনশন করতে হবে না। আমরা খুব তাড়াতাড়ি 2টা ডিল কমপ্লিট করে অন্যটা ধরতে পারবো। কিভাবে স্যার? আমরা যদি সবাই অফিসের টাইমের পর আরো 2 ঘন্টা করে টাইম দিই তাহলে আমাদের ডিলটা খুবই তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো 2 দিনেই। তারপরে আমরা পরের ডিলটা কমপ্লিট করতে সক্ষম হব। আর এই যে এক্সট্রা টাইম অফিসে দেবেন সেই টাইম দেওয়ার জন্য আপনাদের এক্সট্রা টাকাও দেওয়া হবে। আর যদি আমাদের কোম্পানি টপ 10-এর মধ্যে আসে তখন তো আপনাদের আলাদা একটা সম্মান থাকবেই। এত বড় অফিসে কাজ করার সুযোগ কজনের হয়? তাই আপনারা যদি আমাকে 2 ঘন্টা টাইম দেন, কথা দিলাম কখনো বিপদ আপদে পড়লে এই কোম্পানি করুক আর না করুক আমি আপনাদেরকে সাহায্য করব। শুধু আপনারা আমাকে 2 ঘন্টা টাইম দেবেন আর নিজের অফিস ভেবে কাজ করবেন, ইনশাল্লাহ দেখবেন আমরা টপ 10-এর মধ্যে এসে পড়ব। এই কথা শুনেই সবাই হাততালি দিল। তার মানে সবাই আমার কথায় রাজি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এক এক করে সবাই বলে উঠল, স্যার এটা আমার অফিস ভেবে এখন থেকে কাজ শুরু করব, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা আপনাকে এক্সট্রা টাইম দিতে রাজি আছি। কি বলো সবাই? সবাই একসাথে হ্যাঁ বলে উঠল। তাহলে এখন থেকে কাজে লেগে যান আপনারা। ওকে স্যার। মাহবুব, আপনি আর তানজিনা তোমরা 2জন থাকো, বাকি সবাই যাও। তারপর সবাই চলে গেল মাহবুব আর তানজিনা ছাড়া। মাহবুব, আমাকে তুমি নতুন ডিলের ফাইলগুলো দাও দেখি। এই নিন স্যার। তারপর সব ফাইলগুলো দেখলাম, মনে হলো এখানের মধ্যে মিস্টার সিরাজুল হকের কোম্পানি উচ্চ পদে, তারা আমাদের সাথে এই প্রথম ডিল করছে। মাহবুব, ওই যে মিস্টার সিরাজুল হকের ফাইলটা, আমি আর তানজিনা মিলে ওইটার কাজ করব। স্যার সিরাজুল হকের ফাইলটা তো অনেক বড়, আর ওনার সাথে আমাদের এই ডিলটা হচ্ছে
যদি কিছু কমতি থাকে বা ভুল হয় তাহলে উনি আমাদের কোম্পানির এমন বদনাম করবেন, পরে আর কেউ আমাদের সাথে বিজনেস করতে রাজি হবে না। তাই তো আমি ফাইলের উপর কাজ করতে চাচ্ছি। যদি কেউ কোনো ভুল করে তখন তো প্রবলেম হবে। আর তুমি নিশ্চিন্তে থাকো, আমি আর তানজিনা এই ফাইলটা অনেক খেয়াল করে দেখব। কি বলো তানজিনা? জি স্যার। ওকে, তাহলে মাহবুব তুমি এই ফাইলের সব কিছু ডিটেলস আমার কেবিনে নিয়ে আসো। ওকে স্যার। তানজিনা আমার কেবিনে আসো। তারপর আমি আর তানজিনা আমার কেবিনে বসে আছি। কিছুক্ষণ পর মাহবুব আসলো, এসে আমাদেরকে সব কিছু বসিয়ে দিল। তারপর আমি আর তানজিনা মিলে কাজ দেখতে লাগলাম। স্যার, এখন তো 5টা বেজে গেছে, এখন কি কাজ শুরু করব না কাল থেকে? কেন, তোমার কি দরকার? কোথায় যাবে তুমি? আসলে স্যার, আমাকে একটা ঘর বের করতে হবে। এতদিন তো ফ্রেন্ড একটার বাসায় ছিলাম, এখন যেহেতু জব পেয়ে গেছি তাহলে আর তার কাছে কিভাবে থাকবো? তুমি ফ্রেন্ডের বাসায় মানে? তুমি না আমাকে বলে তোমার সৎমা তোমাকে টর্চার করে, তাই তুমি জব খুঁজছো? তাহলে বাসায় থেকে বের হলে এটা বললে না কেন? সরি স্যার, আসলে আমি আজ 7 দিন হয়ে গেছে বাসায় থেকে বের হয়েছি, আর এতদিন মাহবুব ভাইয়ার বাসায় ছিলাম। জব পেলে একটা বাসা খুঁজে ভাড়া করে তাদের ওখান থেকে এসে পড়বো। তোমাকে এখন বাসা খুঁজতে হবে না, আমাদের অফিস তোমার জন্য বাসা খুঁজবে। তাই তুমি এখন মাহবুবের বাসায় থাকো, আমি তাকে বলবো কোনো সমস্যা হলে আমাকে জানাতে। আর এখন তুমি শুধু কাজে মন দাও, আর কিছু নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। ওকে স্যার, তাহলে আমি আসি। তানজিনা চলে গেল। আমি বসে বসে কাজ করতে লাগলাম। 3 ঘন্টা পর। স্যার, অফিসে কেউ নেই, শুধু আপনি আর তানজিনা। তুমি তানজিনাকে নিয়ে চলে যাও। স্যার, ও আপনাকে ছাড়া অফিস থেকে যাবে না বলতেছে, একসাথে নাকি অফিস থেকে বের হবে। ওকে, তুমি একটু ওয়েট করে, আমি আসছি। ওকে স্যার। তারপর এখানকার কাজ শেষ করে বাকি যেগুলো কাজ আছে সেগুলো খুলে রেখে দিলাম, কাল করব। এখন বাসায় যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। আর তানজিনা আমার জন্য অপেক্ষা করছে। তারপর বেরিয়ে তানজিনার কাছে আসলাম। এটা কি তানজিনা, তুমি এখনো কাজ করছো কেন? সবাই চলে গেছে, তুমি চলে যেতে। আসলে স্যার, আমার এই কাজটা বাকি ছিল, তাই ভাবলাম করেই যাই। বাকি কাজ কালও করতে পারবে, এখন চলো বাসায় পিক করে দেই। থাক স্যার, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না, আমরা একটা সিএনজি করে যেতে পারবো। সমস্যা নেই, চলো আমি পৌঁছে দিয়ে আসি। তারপর গাড়ি করে তাদেরকে বাসায় পৌঁছে দিলাম। এখন আমি বাসায় যাচ্ছি। অতবার বাসায় পৌঁছে গেলাম, কলিং বেল দিলাম। রোমানা দরজা খুললো। আমি ভিতরে ঢুকে নিচে কাউকে না পেয়ে রোমানাকে জিজ্ঞাসা করলাম, রোমানা, আধিয়া নীলা কোথায়? নিচে দেখা যাচ্ছে না যে। ভাইজান, নীলা আপু তো সেই কখন ধরে রুমে লক করে বসে আছেন, অনেক ডাকার পরও দরজা খুলছেন না। আর আধি আপু তো নিহাকে সামলাচ্ছেন। নিহা যে আপনি চলে গেছিলেন সেই থেকে কেঁদে যাচ্ছে, তো কেঁদে যাচ্ছে। তখন ধরে আমি আর আধি আপু তার কান্না থামাতেও পারছি না। কোথায় নিহা? একথা বলার সাথে সাথে আধিয়া নিহাকে আমার সামনে এনে দিল আর বলতে লাগলো, দেখো তুমি পারো কিনা নিহার কান্না থামাতে। আমি আর পেরে উঠতে পারিনি তার সাথে। ওকে দাও। তারপর নিহাকে কোলে নিলাম আর মুখে দিকে তাকালাম। দেখলাম সে কাঁদতে কাঁদতে মুখ একেবারে লাল করে ফেলেছে। উফ, আমার পরিটাকে আমি একা রেখে গেলাম বলে এত কেঁদেছে। সরি আম্মু, এই দেখো কান ধরছি, আর কখনো তোমাকে এভাবে একা রেখে যাবো না। সরি, প্লিজ কান্না থামাও। এটা শুনে নিহা কান্না থামিয়ে দিল। এই তো আমার লক্ষ্মী আম্মুটা। এটা বলেই একটা গালে পাপি দিলাম, দিয়ে আদিয়ার দিকে তাকালাম। দেখলাম সে আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। এটা দেখে আমি বললাম, আদিয়া কি দেখছো? দেখছি বাপ বেটির আচরণ। এতক্ষণ ধরে কেঁদে কেঁদে পুরো বাড়ি মাথায় তুলে রেখেছিল, কান্না থামানোর কোনো খবর নেই। আর তুমি কি না 2 কথা বললে আর অমনি নিহা চুপ হয়ে গেল। আমার হাতে জাদু আছে তো তাই। এটা বলে আমি হাসি দিলাম। আমার সাথে নিহাও হাসলো। হয়েছে, আর ফুলতে হবে না। এখন বাচ্চার আম্মুকে গিয়ে দেখবেন উনি কেন দরজা খুলছেন না। উফ, আমি তো ভুলে গেছিলাম। তুমি নিহাকে রাখো, আমি দেখে আসছি। এটা বলে আমি দরজার কাছে আসলাম। এসেই দাঁড়িয়ে অনেক ডাকলাম নীলাকে, কিন্তু সে কোনো উত্তর দিল না। অনেকক্ষণ ধরে যখন দেখলাম দরজা খুলছে না, তাই দরজা আরো জোরে বাড়ি দিতে থাকলাম। আওয়াজ শুনে সবাই আমার কাছে আসলো। আদিয়া বলল, নীল, কি হয়েছে? নীলা কি দরজা খুলছে না? না, দরজা খুলছে না। সাথে তো কোনো কথাও ভিতর থেকে শোনা যাচ্ছে না। আমার মন ঘাবড়াচ্ছে। কিছু হলো না তো? আর এখন কি করব? আর কোনো রাস্তা না পেয়ে আমি রহিমকে ডেকে নিয়ে দুজন মিলে দরজা ভেঙে ফেললাম। ভেতরে ঢুকতেই নীলাকে মাটিতে পড়ে থাকতে দেখলাম। সেটা দেখে তার কাছে গেলাম, গিয়ে ওকে আমার হাঁটুতে বসে অনেক ডাকলাম। দেখলাম কোনো উত্তর আসছে না, তাই
তাই বুঝে গেলাম অজ্ঞান হয়ে গেছে। তাই আমি আর রোমানা মিলে নীলাকে বিছানায় তুললাম, তারপর পানি ছেড়ে দিলাম। দেখলাম ধীরে ধীরে সে চোখ খুলতে লাগলো। চোখ খুলে নিহাকে খুঁজতে লাগলো। আদিয়া নিহাকে তার সামনে আনতেই সে নিহাকে দেখা মাত্রই কিছু বলার আগে কোলে নিয়ে অনেকগুলো চুমু দিতে লাগলো আর বলতে লাগলো, আই এম সরি আম্মু, আমার জন্য তুমি আজ অনেক কেঁদেছো তাই না? এই দেখো আম্মু কান্দুরছি, আর কখনো এমন হবে না, সরি। নীলা, তুই কি সব শুনতে পারছিলি? তাহলে দরজা খুললি না কেন? এত করে ডাকলাম আমরা। আমি অজ্ঞান হলাম একটু আগেই। মানে হলো আমি অজ্ঞান হয়েছি তখন যখন নিহার কান্নার আওয়াজ শুনতে পাই। তার কান্নার আওয়াজ শুনে দরজা খোলার জন্য উঠলাম। বিছানা থেকে উঠতেই মাথা ঘুরে পড়ে যায়। আর কিছু মনে ছিল না আমার। আর আমরা যে তোকে কখন ধরে ডাকছি সেটা শুনতে পাসনি? না। আদি আর কিছু বলার আগে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, ওকে, এ বিষয় নিয়ে পরে কথা বলা যাবে। নীলাকে রেস্ট নিতে দাও, সবাই এখন নিচে যাও। তারপর সবাই নিচে চলে গেল। আমি কি দরজা লক করে নীলার পাশে এসে বসলাম আর বললাম, আপনি কি ফ্রেশ হয়ে আসুন, আমি নিহাকে দেখছি। জি। তারপর নীলা চলে গেল ফ্রেশ হতে। আমি নিহাকে কোলে নিয়ে ভাবতে থাকলাম, কি করলে আমরা টপ 10 বিজনেসের মধ্যে আসতে পারবো। নীলার দিকে তাকাতেই যে তার কষ্টগুলো আমার কাছে স্পষ্ট দেখা দেয়। তারপর নীলা ফ্রেশ হয়ে বের হলো। চলুন কিছু খেয়ে নেবেন, অনেকক্ষণ হলো কিছু খাননি। আমার খেতে ভালো লাগছে না, আপনি চান? এটা বলে নিহাকে আমার কাছে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল। আমি এখন কি করব কিছু মাথায় আসছে না। তাই আমি গিয়ে তার কাঁধে হাত রাখলাম, তার পাশে দাঁড়িয়ে বললাম, আমি জানি ভালোবাসাকে কখনো ভোলা যায় না, আর আপনি তো তাকে বিয়েও করেছেন, তাহলে তাকে ভোলা তো কখনোই যাবে না। কিন্তু আপনাকে যে সেটা বলতে হবে, আপনার জন্য না হলেও আপনার মেয়ের জন্য। ও তো কখনো ভুল করেনি, তাহলে কেন তাকে কষ্ট দিচ্ছেন? আজ আপনি রুমে বসে সেই পুরনো কথাগুলো ভাবছিলেন, আর এদিকে নেহা কাঁদতে কাঁদতে মুখ লাল করে ফেলেছিল। আমি তখন পাশে ছিলাম না, যদি থাকতাম তাহলে হয়তো এইভাবে কাঁদতো না। কি বলছেন? আপনি নীলা বিকাল ধরে কাঁদছিল? হ্যাঁ তাই তো, দেখেন সে ঘুমিয়ে গেছে। আজ যে তার উপর দখল গিয়েছে সেটা সে হালকা হলে বুঝতে পেরেছে। এটা শুনে নীলা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ওই শয়তানটা আমার মেয়ের জীবন নষ্ট করে দিছে। আল্লাহ যেন ওকে কখনো সুখের মুখ না দেখান। বলে খুব কাঁদতে লাগলো, আর সে কান্নার পানিগুলো নিহার উপর পড়ছে। এটা দেখে আমি নিহাকে তার কোল থেকে নিয়ে আমার বুকে জড়ালাম। এই প্রথম আমি নীলাকে ছুঁয়েছি। আপনি যদি আমাকে একটা সুযোগ দেন তাহলে আমি কথা দিলাম নিহাকে কখনো কষ্ট কি তার চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দেব না। প্লিজ আমাকে একটা সুযোগ দেবেন। আমি নীলাকে এত ভালোবেসে ফেলেছি যে তার কষ্টগুলো আমি দেখতে পারতেছি না, তাই তার কাছে একটা সুযোগ চাইলাম। আমার কথায় কোনো উত্তর দিল না। এটা দেখে আমি তাকে ছেড়ে দিয়ে আবার বললাম, আমাকে কি একটা চান্স দেওয়া যায় না? আচ্ছা আপনার স্বামী হবার দায়িত্ব না হয় নাই দিলেন, কিন্তু আমাকে নিহার বাবা ডাকার অধিকারটা দেন প্লিজ। এটা বলেই নীলার দিকে তাকালাম, দেখলাম সে কাঁদছে। সে আর কিছু না বলে আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি জানি আপনি অনেক ভালো ছেলে। আপনি যে আমার মেয়েকে কষ্ট দিবেন না সেটা আমি প্রথম রাতেই বুঝে গিয়েছি। হয়তো আমি আপনাকে আমার স্বামীর অধিকার দিতে পারবো না, ভালোবাসতেও পারবো না, কিন্তু নিহার বাবা হওয়ার অধিকার আপনাকে আমি দিতে পারবো। আমার আর কিচ্ছু লাগবে না। যেদিন আপনি নিজ থেকে স্বামীর অধিকার দিবেন সেদিন আমি আপনার উপর স্ত্রীর অধিকার খাটাবো, তার আগে না। থ্যাঙ্কস আমাকে আমার পরিটার বাবার অধিকার দেওয়ার জন্য। এটা বলেই নিহার কপালে একটা পাপ্পি দিলাম। আজ থেকে আমরা তুমি করে বলি। আচ্ছা এখন চলো, খেতে হবে। সেই সকালে খেয়েছো আর খাওনি? আমার খিদে নেই। আচ্ছা আমি দেখছি কিভাবে খাও না। তারপর আমি নিহাকে বিছানায় শুয়ে দিয়ে নিচে নেমে গেলাম। নীলার জন্য খাবার নিয়ে উপরে আসলাম। এসে দেখলাম সে শুয়ে কি যেন ভাবতে লাগলো। তার পাশে গিয়ে বসে প্লেটটা টেবিলে রেখে তাকে বললাম, আমার কি ভাবছো? ভাবছি জাকিরের বলা কথা ঘুলিয়ে সে ঠিক বলেছে। আমার বাবার কি টাকা আছে যা তার প্রেমিকার আছে? আর আমাদের অফিসও কয় নাম্বারে আছে, আর তার প্রেমিকের আব্বুর কোম্পানির টপ 20-এর মধ্যে 15 নাম্বার পজিশনে আছে। নীলা প্লিজ এসব চিন্তা বাদ দাও, এখন তো খেয়ে নাও। আমি তোমাকে এখন বলবো না আমি কি করতে যাচ্ছি। যেদিন আমাদের অফিসটা টপ 10-এর মধ্যে আসবে সেদিন আমি নীলাকে সারপ্রাইজ দেবো, আর সেটা আবার তার লাইফের অনেক বড় সারপ্রাইজ। তারপর নীলা খেয়ে নিল। আমি সে প্লেট নিয়ে নিচে আসলাম। এসেই তার জন্য আনা সেই চকলেট ফ্লেভারের কোন আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে নিয়ে গেলাম তার জন্য। এই নাও। কি? প্যাকেটটা খুলে দেখো। তারপর নীলা প্যাকেট খুলে দেখতে পেল কোন আইসক্রিম। দেখে একটা হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস। ওয়েলকাম। এখন এটা খেয়ে ঘুমিয়ে পড়ুন, আমি ফ্রেশ হয়ে খেয়ে আসছি। আচ্ছা। তারপর আমি নিচে এসে
ফ্রেশ হয়ে খেয়ে এসে নীলা রুমে ঢুকলাম। দেখলাম নীলা ঘুমিয়ে গেছে, তাই আমি আর কিছু না ভেবে শুয়ে পড়লাম। কাল অনেক কাজ বাকি রয়ে গেছে। 11 দিনের ভিতরে আমাকে বাকি 3টা রিল কমপ্লিট করতে হবে। সোফায় মাথা লাগাতে খুব সহজে ঘুম চলে আসলো। অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙলো। অ্যালার্ম অফ করে আগে ভালো করে চোখ মেলে বিছানার দিকে তাকালাম। দেখলাম নীলা নেই, সাথে নিহাও। এত সকালে কিভাবে উঠলো নীলা আর নিহা? এটা ভেবে টাইম দেখতে গেলাম। টাইম দেখে তো আমি অবাক হয়ে চেয়ে আছি মোবাইলের দিকে, কারণ আমি 7টা অ্যালার্ম দিয়েছিলাম। তাহলে 9টা কেন বাজলো? মোবাইলের দিকে কি দেখছো? মোবাইলের দিকে তাকিয়েছিলাম, হঠাৎ রুমে এসে নীলা এই কথা বললো। আমি না মানে 7টা অ্যালার্ম দিয়েছিলাম, সেটা না বেজে 9টা বাজলো কেন, সেটা দেখার জন্য মোবাইলের দিকে তাকাচ্ছি। মনে হয় ভূত টাইমটা চেঞ্জ করে ফেলেছো। এটা বলে নীলা হাসতে লাগলো। এই প্রথম আমি নীলার মুখে এরকম হাসি দেখতে পেলাম, তাই আরো হাসানোর জন্য বলে উঠলাম, ভূত, আমি আর এই রুমে আসবো না, আমার অনেক ভয় করে ভূত দেখলে। তুমি ভূত ভয় পাও? ইচ্ছে করেই তোতলালাম। আমি তো কিছুই ভয় পাই না, শুধু তোমার মুখে হাসি আনার জন্য যদি পানিকেও ভয় পেতে হয়, তাহলে সেটাকেও ভয় পাবো। কি হলো, কথা কি কানে যাচ্ছে না, নাকি ভূতের ভয়ে কথা বলতে ভয় করছে? আর কখন ধরে যে মোবাইলে ভাবছে সেটা কি শুনতে পাচ্ছেন না? আমি নীলার হাসিতে এতই ডুবেছিলাম যে মোবাইলটা বাজছিল সেদিকে আমার কোনো খেয়ালই নেই। এটা বলে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম অফিস থেকে মাহবুব কল করছে। তার কথা না বেড়ে নীলাকে ফ্রেশ হবো বলে একথা বলে নিচে আসলাম। আসার সময় আধিয়ার কোলে নিহাকে দেখলাম, সেখানে গেলাম না, নাহলে অফিসে লেট হয়ে যাবে, তাই আগে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে রুমে থেকে বেরিয়ে দেখলাম আধিয়া নীলা টেবিলে বসে আছে। মনে হয় আমার জন্য তারা এতক্ষণ অপেক্ষা করে আছে। রোমানার কোলে নিহাকে দেখলাম, তাই টেবিলে গিয়ে বসলাম। আধিয়া বলে উঠলো, গুড মর্নিং নীল। গুড মর্নিং। আর কিছু না বলে ব্রেকফাস্ট করার জন্য টেবিলের দিকে তাকালাম। দেখলাম ব্রেকফাস্টে সবকিছু আমার প্রিয় খাবার, আলু পরোটা সাথে গরুর মাংসের তরকারি। সেটা আমার ফেভারিট প্রিয় খাবার। কিন্তু এটা কি করলো? এসব ভাবছিলাম, এটা দেখে আধিয়া বলল, কি হলো নীল, খাবার খাচ্ছ না কেন? কি ভাবছো, এটা কে রান্না করেছে? আর কে করবে? নীলা ছাড়া আমি কি সব রাঁধতে পারি নাকি? আধিয়ার কথা শুনে নীলার দিকে তাকালাম। দেখলাম সে লজ্জা পেয়ে মাথা নিচু করে খেতে লাগলো, তাই আমি তার দিকে না তাকিয়ে খেতে লাগলাম, কারণ অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। অতবার খাবার শেষ করে উঠে হাত ধুয়ে মুছে নিয়ে নিহাকে রোমানের কোলে দেখে তার কাছে গিয়ে একটা পাপ্পি দিলাম আর বললাম, আম্মু, তোমার আব্বুর এখন অফিসের অনেক কাজ আছে, যেতে হবে, রাতে এসে তোমাকে টাইম দেব, তাহলে আসি। এটা বলে তাকে একটা পাপ্পি দিয়ে নীলাকে বাই বলে চলে আসলাম। এসে গাড়িতে বসলাম আর ভাবতে লাগলাম, এই প্রথম আমার লাইফের প্রথম সকাল এরকমভাবে শুরু হয়েছে হাসি খুশি দিয়ে। আল্লাহর কাছে দোয়া করি যেন নীলাকে আমি এরকম সবসময় হাসি খুশি রাখতে পারি। অতপর অফিসে চলে আসলাম। এসে নিজের কেবিনে বসলাম। আসার আগে মাহবুবকে বলে আসলাম আসার জন্য। তো বলো, কেন কল দিয়েছিলে? স্যার, আমাদের নতুন প্রজেক্টটা ছিল না, ওই যে মিস্টার আমিনুল হকের সাথে এক কোম্পানির সাথে, উনি জানেন আমাদেরকে 5 দিনের সময় দিয়েছে ওই দিকটা কমপ্লিট করতে, আর সেটা ওনার ম্যানেজারকে পাঠিয়েছিলেন সকালে। আমি তখন আপনাকে কল দিয়েছিলাম, কিন্তু আপনি সেটা ধরেননি। অনেকক্ষণ যাবৎ ম্যানেজার বসেছিল আপনার জন্য, কিন্তু আপনার আসার কোনো খবর নেই বলে উনি চলে যেতে চেয়েছিলেন, কারণ ওনার লেট হয়ে যাচ্ছে। আর লেট কিছু মিস্টার আমিনুল হক চৌধুরী পছন্দ করে না। আমি বলায় উনি আমাকে তখন এসব বলে যান যে 5 দিনের ভিতরে এই ডিলটা কমপ্লিট করতে হবে। আর একটা কথা, যাওয়ার সময় ম্যানেজার আমাকে বলেছেন আমাদের কাছে যে 5টি কোম্পানির সাথে ডিল ছিল সেগুলো নাকি ওনার। এটা উনি আমাদের জানতে দেয়নি, কিন্তু ম্যানেজার এটা আমাকে আলাদাভাবে বলেছেন, কারণ ম্যানেজার আমাকে চেনেন। ও শিট, আমাদের কাছে আর মাত্র 11 দিন বাকি আছে। এইগুলো শেষ না হলে বাকি সবগুলো কিভাবে শেষ করবো মাথায় কিছুই আসছে না আমার। আর এদিকে 5 দিনের ভেতরে আরেকটা শেষ করব কিভাবে? এত প্রেশার কেন দিচ্ছেন মিস্টার আমিনুল? স্যার, সাথে আরো একটা কথা বলে গেছেন উনি, আর সেটা হলো যদি আমরা এই 5টা ডিল 15 দিনের ভিতরে কমপ্লিট করতে পারি তাহলে আমাদের কোম্পানির নাম বাড়বে। উনি একটা পার্টি রাখবেন, আর সে পার্টিতে উনি আমাদের কোম্পানির ট্যালেন্টের কথা প্রকাশ করবেন। আর জানেন সেখানে কে কে থাকবে? বাংলাদেশের টপ 20টির বিজনেসের মধ্যে যারা আছেন তারা। তখন যদি উনি একবার আমাদের কথা প্রকাশ করেন, বুঝতে পারছেন স্যার আমাদের কোম্পানি কত উঁচুতে উঠবে। আর সাথে আপনার স্বপ্ন পূরণের একটা রাস্তা খুঁজে পেলাম, আর সেটা হলো 5টি ডিল। আর এইগুলো যদি 11 দিনের মধ্যে কমপ্লিট করতে পারি তাহলে আমাদের যে অনেক বড় পদে যাবেন স্যার। মাহবুব, তুমি ঠিকই বলছো। থ্যাঙ্কস তোমাকে আমাদের কোম্পানিকে অসম্মান থেকে বাঁচার উপায় বের করার জন্য। তুমি এখন আমাদের অফিসের সবাইকে মিটিং রুমে ডাকো। ওকে স্যার। তারপর মাহবুব চলে গেল, সবাইকে বলে মিটিং রুমে নিয়ে গেল। আমি মিটিং রুমে ঢুকলাম।
তো এখন মিটিং ডাকার কারণ কি সেটা আপনাদেরকে আমি বলছি। তো মিটিং শুরু করি। ওকে স্যার। আপনারা সবাই জানেন যে আমাদের হাতে 5টি কোম্পানির ডিল আছে, আর সেইগুলো আমাদের কবে ডেলিভারি করতে হবে? মাত্র 15 দিনের ভেতরে। আমরা হয়তো ভাবছিলাম সবগুলো কোম্পানি আলাদা, কিন্তু আমরা সেটা ভুলছিলাম। এই সবগুলো ডিল হচ্ছে একজনের, আর সে হচ্ছে মিস্টার আমিনুল হক চৌধুরী। উনি হচ্ছেন টপ 10 বিজনেসম্যানদের মধ্যে 5 নম্বর পজিশনে ওনার কোম্পানিগুলো। আর উনি আমাদেরকে দেখতে চেয়েছেন যে আমরা কি 15 দিনের ভিতরে এত বড় বড় প্রজেক্টগুলো ডেলিভারি দিতে পারি কিনা, তাও আবার একটা না 5টা। আর যদি আমরা তাদের দেওয়া ডিলটা কমপ্লিট করতে পারি তাহলে আমাদের কোম্পানির নাম খুব সহজে উঠে যাবে। কারণ এত কম সময়ে আমরা কিভাবে পারলাম এই ডিলগুলো কমপ্লিট করতে, তখন আমাদের সব স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে। আর সেইগুলো করতে হলে আমাদেরকে অফিসে এখন থেকে অনেক সময় দিতে হবে, যেমন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। আমি জানি আপনাদের আসা যাওয়াতে অসুবিধা হবে, তাই কোম্পানি থেকে আপনাদের যাওয়া আসার জন্য একটা গাড়ি ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে সবাই টাইম মতো আসতে পারেন আবার যেতে পারেন। আর এই কষ্টটা শুধু আপনাদের 11 দিনই করতে হবে, এর বেশি না। তাই আমি আপনাদের কাছে 11টা দিন মন দিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি। আপনারা প্লিজ সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন। প্লিজ টিম 1 আর টিম 2, আপনাদেরকে আগে যে প্রজেক্টটা দেওয়া হয়েছিল কাজ করতে, আমাকে সেই প্রজেক্টটা আগামীকাল সকালের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। এখন আপনারা কাজে লেগে পড়ুন, আর কেউ কোনো কাজে একটা ভুল কিছু জায়গা রাখবেন না। এখন সবাই যেতে পারেন। তারপর সবাই যে যে জায়গায় চলে গেল। আমি আমার কেবিনে চলে আসলাম। আসার সময় মাহবুবকে বলে আসছি তানজিনাকে টিম 1-এর সাথে কাজে দিতে। এসে চেয়ারে বসে মোবাইল হাতে নিলাম, দেখি আব্বুর হাসপাতাল থেকে কল আসছে। তাই আমি কল ব্যাক করলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর একজন আস ধরলো। হ্যালো, কে বলছেন? আমি নীল, আমি ওই রোগীর ছেলে বলছি। আমার বোন হয়তো কল দিয়েছিল আমাকে, তখন মোবাইলে দেখিনি। আপনি কি তাকে একটু ডেকে দেবেন? স্যার, আপনার বাবা আর আপনার বোনকে একজন নিয়ে এসে নিয়ে গেছেন। ওনার নাম নীলা। উনি বলেছিলেন আপনি নাকি ওনার স্বামী, তাই আপনার আব্বুকে উনি নিয়ে যাচ্ছেন। ও ওকে, থ্যাঙ্কস আপনাকে। কল কেটে ভাবতে লাগলাম নীলা কেন আব্বুকে বাসায় নিয়ে গেল। যদি উল্টাপাল্টা কিছু করে বসে নীলা, তখন তো আরও বেশি সমস্যা হবে। এটা ভেবে নীলার মোবাইলে কল দিলাম। হ্যালো নীলা, আমি নীল। এই প্রথম তো তাকে কল দিয়েছি, তাই তো আমার নাম্বার চিনে না। ও নীল, ভালো হয়েছে কল দিয়েছো, না হলে এখন আমি নিজেই দিতাম। মানে কি হয়েছে? তেমন কিছু না, আমি হসপিটাল থেকে তোমার আব্বু আর তোমার বোন রায়শাকে নিয়ে আসছি। এসব করার কি দরকার ছিল? উনি বাসায় চলে যেতেন ভালো হলে। তা কিভাবে হয়? উনি অসুস্থ, আর অসুস্থর মাঝে বাহিরের খাবার খাবেন নাকি তাই নিয়েই আসছি। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার আব্বুকে আমার আব্বু ভেবে সেবা করব। এখন রাখি, ওনার জন্য খাবার বানাবে। এটা বলে কল কেটে দিল। নীলার হঠাৎ এরকম পাগলামি টাইপের কাজ করছে কেন? সকালে আমার জন্য নাস্তা, আবার আব্বুকে হাসপাতাল থেকে নিয়ে এসে বাসায় রেখে যত্ন নেওয়া, সব কিছু যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন তা নিয়ে ভাবলে চলবে না। কাজে মন দিলাম। দুপুরবেলা ফোন বাজছিল, বসে বসে কাজ করছিলাম, হঠাৎ কে যেন কল দিল। মোবাইল হাতে নিয়ে দেখি নীলা কল দিয়েছে, তাই ধরলাম। হ্যালো, তোমার সাথে আব্বু কথা বলতে চাই, তাই এখন কল দিয়েছি। আচ্ছা, আব্বুকে দাও। এই নিন আব্বু, আপনি নীলের সাথে কথা বলুন, আমি আপনার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। নীল, কেমন আছিস? এই তো ভালো। আপনি? আর আপনার শরীর খারাপ লাগছে না তো? আরে না, আমি ঠিক আছি। আর ছেলের বউয়ের হাতে রান্না খেয়ে আমি এখন ধীরে ধীরে নিজেকে সুস্থ মনে করছি। আর তুই টেনশন করিস না। দুপুরে কিছু খেয়েছিস? না, এই তো এখন খাবো। আচ্ছা, খেয়ে নিস তাহলে, রাখি। আচ্ছা। তারপর দুপুরে খেয়ে আবার কাজে মন দিলাম। এভাবে কেটে গেল 11 দিন। 11 দিনে দেখলাম নীলা ধীরে ধীরে আমার কেয়ার নিচ্ছে। শুধু আমার না, আব্বু, রাইসার। ও সবসময় দুপুরে কল দিয়ে জিজ্ঞাসা করে খেলাম কিনা। রাতে লেট করে আসলে সবাই ঘুমিয়ে গেলে শুধু নীলা আমার জন্য রাতে খাবার নিয়ে বসে থাকে। আমাকে জিজ্ঞাসা করে এত লেট কেন হলো। আমি বলিনি, কারণ তাকে সারপ্রাইজ দেবো বলে। আর নীলার আব্বু, উনি এখনও আসেননি। ওনার নাকি ওখানে আরও কাজ বাকি রয়ে গেছে, সেগুলো কাজ কমপ্লিট করতে ওনাকে আরও কয়েকদিন থাকতে হলো। আর উনি আসবেন আমাদের সেদিন, যেদিন মিস্টার আমিনুল হকের প্রোডাক্টগুলো ডেলিভারি করব, সেদিন রাতে, অতঃপর 11 দিনের বিকেলবেলা। স্যার, মিস্টার আমিনুল হক চলে আসছেন। ওনাকে কি আপনার কেবিনে নিয়ে আসবো? নিয়ে আসো। কিছুক্ষণ পর মাহবুব মিস্টার আমিনুল হককে নিয়ে আসলো। হ্যাঁ, আমি নীল। হ্যালো, আমি আমিনুল হক। জি, বসুন। তারপর মিস্টার আমিনুল হক বসলেন। আমিও চেয়ারে গিয়ে বসলাম। বাই দ্য ওয়ে, আপনি কে? আমি হচ্ছি মনির হোসেনের মেয়ে জামাই। ও, তো উনি কোথায়? আসলে উনি কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছেন। আর আপনাদের সব প্রোডাক্টগুলো
আমরা এখন আপনার সাথে করে দিয়ে দেব। তা বুঝলাম, কিন্তু আমি তো মিস্টার মনিরের কাজকে দেখে ডিল করেছিলাম ওনার সাথে, তাহলে উনি নেই কেন এখানে? উনি আজ রাতে আসবেন। আমি আব্বুকে বলবো আপনার সাথে দেখা করতে। তা লাগবে না, আগামীকাল আমার বাসায় একটা পার্টি রেখেছি, আপনারা সবাই সেই পার্টিতে আসবেন। আচ্ছা, তাহলে আসি, দেখা হচ্ছে কাল। হাত মিলে এই কথা বলে চলে গেলেন। অতঃপর এক এক করে সবাই এসে তাদের প্রোডাক্টগুলো নিয়ে গেলেন। আমি এবং অফিসের সব স্টাফ আজ অনেক খুশি। আজ সেই খুশির দিন, যার জন্য আমরা আমাদের সব স্টাফরা 2 দিনের জন্য ছুটি দিয়ে দিলাম, সাথে তাদের বেতনের টাকা সহ সাথে অর্ধেক বোনাসও দিলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। আসার সময় নীলার জন্য একটা শাড়ি চয়েস করে নিলাম আগামীকাল পার্টিতে সেটা পরে যাবার জন্য। অতবার বাসায় চলে আসলাম। এসে নীলাকে কোথাও না দেখে আগে রুমে গিয়ে লুকিয়ে রাখলাম, তাকে কাল সেটা দেখিয়ে সারপ্রাইজ দেবো বলে। তারপর আমরা সবাই ডিনার করে নিলাম। নীলার আব্বুকে আনতে আমি এয়ারপোর্টে গেলাম। নীলার সাথে আসতে এসেছিল, কিন্তু আমি নেইনি, যদি নিহা ঘুম থেকে ওঠে তাই সাথে নেইনি। অতপর এয়ারপোর্টে পৌঁছে গেলাম। সেখান থেকে নীলার আব্বুকে নিয়ে চলে আসলাম বাসায়। আসার সময় ওনাকে কিছু বলিনি, কাল সারপ্রাইজ দেবো বলে। অতপর বাসায় পৌঁছালাম। নীলার আব্বু রুমে চলে গেলেন ফ্রেশ হতে। আমি আসার আগে রোমানাকে বলে আসলাম স্যারের জন্য টেবিলে খাবার রেডি করতে। এখন আমি নীলার বাথরুমে ফ্রেশ হই, কারণ নীলা আমার সব কাপড় চোপড় এখানে শিফট করে ফেলেছে। নীলার দিকে তাকিয়ে দেখলাম সে ঘুমিয়ে পড়েছে, তা আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম। নীল, এই নীল, ওঠো, আব্বু ডাকছেন তোমাকে। উঠছি। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। নীলার আব্বুকে দেখলাম টেবিলে বসে পেপার পড়ছেন। আমাকে দেখে বললেন, নীল উঠেছ, এসব বসে নাস্তা করে নাও। জি। তারপর টেবিলে গিয়ে বসলাম। রোমানাকে খাবার দিয়ে গেল। আমি খাবার খেয়ে উঠতে যাব, ঠিক তখন নীলার আব্বু বলল, আচ্ছা নীল, আজ তো কোনো ফেস্টিভ্যাল না, কোনো কিছু বন্ধ নেই, তাহলে আমাদের অফিসের সব স্টাফদের কেন 2 দিনের জন্য ছুটি দিলে তুমি? আব্বু সেটা যদি আপনাকে রাতে বলি তাহলে কি হবে? আসলে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তা এখন সেটা বলবো না, রাতে বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার সারপ্রাইজ প্ল্যান আমি নষ্ট করব না, ওকে? থ্যাঙ্কস আব্বু। এখন আমি আব্বুকে দেখে আসি কেমন আছেন উনি। আচ্ছা। তারপর আমি রুমে চলে আসলাম। আব্বু রুমে এসে দেখি রাইসা নিহাকে কোলে নিয়ে বসে আছে। আব্বু নিহার সাথে কথা বলছেন, নিহাও হাসছে। আব্বু আমাকে দেখে রাইসাকে বললেন, রাইসা, ওকে বল চলে যেতে এখান থেকে। আজ কদিন হয়ে গেল আমাকে বা আমার নাতিকে ঠিক মতো 10 মিনিট টাইমও দেয় না, শুধু অফিস আর অফিস নিয়ে পরে থাকে। বল তাকে এখান থেকে যেতে। আব্বু আজ একটু বেশি খেপেছেন। খেপবেনি তো, আজ 11 দিন ধরে আব্বুকে না নিহাকে কাউকে সময় দিতে পারছি না। অফিস থেকে এসে লেট করে, আবার সকাল 8টা বাজার আগে উঠে রেডি হয়ে চলে যায়। খেপেছেন তো, অনেক দিন থেকে সময় দেই না, নাতিকে সময় দিতে পারছি না বলে। আব্বু সরি, এই দেখো কান ধরছি, আর এমন হবে না। আর অফিস অনেক কাজ ছিল, তাই আসতে একটু লেট হয়, তোমাদের সাথে দেখা করতে পারিনি। হয়েছে। নাস্তা করছিস? শরীরের দিকে একটু খেয়াল করতো। কদিন আগে কেমন ছিলি, এখন কেমন আছিস? আব্বু তুমি টেনশন করো না, 2 দিন ঠিক মতো খেলেই আর ঘুমালে সব ঠিক হয়ে যাবে। তারপর রাইসার কাছ থেকে নিহাকে নিয়ে কিছুক্ষণ খেলা করে চলে আসলাম। আমাকে তো আজ নীলাকে প্রপোজ করতে হবে। এই কদিনে দেখলাম নীলা আমাকে খুব কেয়ার করছে, মনে হয় আমাকে মনে মনে ভালোবাসে। আর রাতে আমিনুল হকের পার্টিতে যদি শুনে আমাদের কোম্পানি সুনাম, তখন তো আরও খুশি হবে, সাথে আমাকে আরও ভালোবাসবে। তখন আমি নীলাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাব আর সেখানে থেকে প্রপোজ করব। তখন তো নীলা না করবে না। অতপর সব কিছু প্ল্যানিং করে নিলাম। এখন শুধু রাত আসার পালা। অতপর রাত চলে আসলো। নীল, আমরা কোথায় যাচ্ছি বলছো না কেন? সেটা গেলেই দেখতে পারবে। এখন রুমে গিয়ে দেখো একটা শাড়ি রাখা আছে, সেটা পরে আসো। আর আব্বু আপনি রেডি হন গিয়ে। আর আয়শা তুই রেডি হ গিয়ে, আমাদের সাথে তুইও যাবি। আব্বুকে নিব না, কারণ উনি এখনও পুরোপুরি সুস্থ হননি। অতপর নীলার আব্বু আর আয়শা রেডি হয়ে আসলেন, কিন্তু নীলা এখন আসেনি, তাই দেখতে রুমে গেলাম। রুমে ঢুকতেই খেলাম ধাক্কা, সাথে সাথে নীলা পড়ে যেতে নিল, আর আমি ধরে নেই। আমি তো তার দিকে দেখে অবাক হয়ে গেলাম। নীলাকে হালকা সাজে অনেক সুন্দর লাগছে। তারপর তাকে ছেড়ে দিয়ে আমি দাঁড়িয়ে থেকে পুরো মতো দেখতে লাগলাম। আজ থেকে অনেক সুন্দর লাগছে নীল শাড়িতে। এই শাড়ি যেন শুধু তার জন্য তৈরি হয়েছে। নীল শাড়ির মধ্যে গোল্ডেন কাজ করা, সাথে স্টোন ব্লু কালারের, অনেক সুন্দর লাগছে নীলাকে এই শাড়িতে। এই প্রথম নীলাকে এরকম সাজের মধ্যে দেখলাম। কি হলো, কি দেখছো? চলো। চলো। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আজ আমি ড্রাইভ করছি, পেছনে নীলা, রাইসা আর আমার কিউটি হ্যাঞ্জেল পরিটা, আর সামনে নীলার আব্বু বসা। আমি ড্রাইভ করছি, আর লুকিং গ্লাসে
তাকে নীলাকে দেখছি, যতই দেখছি ততই ভালো লাগছে। একটা যেন আলাদা ফিলিং জেগে উঠছে। অতঃপর চলে আসলাম আমিনুল হকের বাসায়। আজ উনি ওনার বাসায় পার্টি রেখেছেন, আমাকে বাসার অ্যাড্রেস দিয়েছেন। খুব সহজে এসে পড়লাম। আমি নীলার আব্বুকে বললাম, আব্বু আপনারা এখানে দাঁড়ান, আমি গাড়ি পার্ক করে আসছি। আচ্ছা। তারপর তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়ি পার্ক করে তাদের কাছে আসলাম। আমাকে নীলার আব্বু বলেন, নীল, এটা কার বাসা আর এখানে এত মানুষ কেন? আব্বু এখানে একটা পার্টি আছে, আর কার বাসা সেটা ভেতরে গেলে দেখতে পারবেন। এখন কিছু বলছি না, ভেতরে সার্ভেজ আছে, চলুন ভেতরে যাওয়া যাক। আচ্ছা চলো। তারপর আমরা ভেতরে আসলাম। আমি তাকিয়ে দেখলাম মিস্টার আমিনুল হক কাদের সাথে দাঁড়িয়ে কথা বলছেন। আমাকে দেখে ইশারা করে বললেন আসতে। আমি নীলার আব্বুকে বললাম, আব্বু আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটু আসছি। তারপর মিস্টার আমিনুল হকের কাছে আসলাম। উনি আমাকে দেখিয়ে দিয়ে ওনার পাশে থাকা লোকদের বললেন, নীল, ওনারা হচ্ছেন টপ 10 বিজনেসম্যান এর ভিতরে নাম্বার 3 পজিশনে আছেন মিস্টার ইকবাল, আর 4 পজিশনে আছে মিস্টার সুমন খন্দকার, আর 6 পজিশনে আছে মিস্টার হাবিবুর রহমান। আর ফ্যান্স, আমি তোমাদের তাদের কোম্পানির কথা বলেছিলাম না, ও হচ্ছে সেই কোম্পানির জামাই। ও আমাদের ডিলের বিষয় কিছু জানতো না, কারণ তখন তার বিয়ে ছিল। কিন্তু সে জানতে পারলো তখন, যখন তার হাতে টাইম ছিল মাত্র 15 দিন, আর তার হাতের প্রজেক্ট ছিল 5টা। সে 15 দিনের ভিতরে সেই 5টা প্রজেক্ট কমপ্লিট করেছে। এরকম ট্যালেন্টের কোম্পানির কথা আজ আমি এখানে বলবো। আর একটা কথা আমি তাদের কোম্পানির সাথে লুকিয়েছি, সেটাও বলবো এখন। এসব শুনে সবাই আমার সাথে হাত মেলালো, আমিও তাদের সাথে হাত মেলালাম। আজ নীলা সেই ইচ্ছে পূরণ হবে। তো মিস্টার নিলয়, আপনি গিয়ে আপনার ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়ান। আচ্ছা। তারপর সেখান থেকে চলে এসে নীলার কাছে দাঁড়িয়ে নেহাকে তার কোল থেকে নিয়ে আমার কোলে নিয়ে তাকে একটা পাপ্পি দিলাম। ঠিক তখনই সব লাইট অফ হয়ে গেল। হঠাৎ লাইট অফ হয়ে নীলা আমার হাত আঁকড়ে ধরলো। আর তখন একজন মেলি কণ্ঠে বলে উঠল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আর সাথে সাথে মিউজিক লাইট গিয়ে পড়লো তার উপর। আমি তাকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের পার্টির কারণ হচ্ছে 2টা। এক আমার এঙ্গেজমেন্ট, আর 2 সেটা আব্বু আপনাদের বলবে। তাহলে আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার আমিনুল হককে। সবাই হাত তালি দিল। উনি স্টেজে উঠলেন। আমি তো অবাক। আমি তো মিস্টার আমিনুল হককে মেয়েকে দেখে অবাক। এই মেয়েটাই হচ্ছে সেই মেয়ে, মিম। আজকের পার্টির কারণ 2টা। একটা তো আমার মেয়ে বলেছে, এখন আমি বলছি দ্বিতীয় কারণটা কি। তার আগে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার মনির অ্যান্ড ওনার জামাই মিস্টার নিলয়কে। সবাই হাততালি দিল। তারপর আমি আর নীলার বাবা স্টেজে উঠলাম। উনি তো অবাক হয়ে গেছেন যে হঠাৎ ওনাকে কেন স্টেজে ডাকা হলো। আমাকে দেখে মিমি তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। তারপর মিস্টার আমিনুল হক বলতে লাগলেন আমাদের কোম্পানির কথা, যে আমাদের জায়গায় তারা থাকলে 15 দিনে হয়তো বা 3টার বেশি প্রজেক্ট কমপ্লিট করতেই পারতেন না। এর বেশি আমরা কিভাবে পারলাম। সবাই সেটার জন্য অবাক হয়ে গেছে, আর হাত মেলাচ্ছে। আর সাথে আমাদের সঙ্গে অগ্রিম ডিল করার জন্য কথা বলছেন। এদিকে মিডিয়াও আমাদের ট্যালেন্টের কথা শুনে অনেক প্রশ্ন করলো, কিভাবে এটা সম্ভব, অনেক প্রশ্ন করলো। আমি সেই প্রশ্নের উত্তর দিলাম, নিলয়, ও হচ্ছে আমার মেয়ে মিম। আর মিম, তোকে বলেছিলাম না নিলয়ের কথা, এই হচ্ছে সেই নিলয়। হাই। হ্যালো। তোমরা কথা বলো, আমি আসছি। জি। তারপর চলে গেলেন মিস্টার আমিনুল। আমি মিমের দিকে তাকানোর সাহস পাচ্ছি না, তাই নিচের দিকে চেয়ে আছি। কিভাবে মিমের দিকে তাকাবো আমি? হাত এখনো ধরে আছে আমার। ফ্যামিলি নিয়ে ভালো আছো তাই না? তুমি কেমন আছো? যেমনটা রেখে গেছিলে তেমনই আছি। ও, শুনলাম তুমি যাকে বিয়ে করেছো সেই মেয়ের নাকি আগের আরেকটা বিয়ে হয়েছিল, অ্যান্ড সাথে বাচ্চাও আছে। কেন এই বিয়েটা করলে? কি বলতে চাচ্ছ তুমি? কিছু না। আজ কেন দেখা দিলে আমায় জানো? এই কত বছর আমি তোমাকে ভুলতে পারিনি। যখন ভুলে গেলাম, কেন দেখা দিলে আমায়? আমাকে নীলা ডাকছে, এটা বলে সেখান থেকে চলে আসলাম। না হলে আরও কত কথা শুনতে হতো, আর সেটা শুনতে আমি পারবো না। এমনি অনেক কষ্ট পেয়েছে আমাকে এভাবে দেখে। আমি চাই না তার কষ্ট আরও বাড়াতে, কারণ আমি যে তাকে ভালোবাসতাম, কিভাবে পারবো তাকে কষ্টে দেখতে। প্রথম ভালোবাসা চলে গেলে কেমন লাগে সেটা আমি জানি। তারপর মিস্টার আমিনুল হকের সাথে দেখা করে ওনাকে বললাম, মিস্টার আমিনুল হক, আমরা এখন আসি। এ কি, এত তাড়াতাড়ি চলে যাবে কেন? পুরো পার্টিটা এনজয় করে যাও। আসলে নীলাকে নিয়ে বাইরে ডিনার করার প্ল্যান ছিল, তাই যদি এখান থেকে যেতে পারি তাহলে
সেটা সম্ভব হবে। আপনি তো বুঝতে পারছেন নতুন বিয়ে। ওকে, আবার দেখা হবে। জি নিশ্চয়ই। তাহলে আসি, বাই বলে চলে আসলাম সেখান থেকে। সেখানে থাকলে মিমের কষ্ট আমাকে দেখতে হবে, আমি চাই না সেটা দেখতে। আসলে মিমকে সেটা জানতে হলে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ফ্ল্যাশব্যাক। মিম হচ্ছে আমার কলেজ লাইফের ক্লাসমেট এবং আমার লাইফের প্রথম লাভ। আমি আর মিম দুজন খুব ভালো ফ্রেন্ড ছিলাম। শুধু ফ্রেন্ড বললে ভুল হবে। মিম আমরা দুজনকে অনেক ভালোবাসতাম। আমাদের ভালোবাসার দিনগুলো খুবই ভালো কেটেছিল। কিন্তু কেউ একজন বলে গেছেন যে কখনো সত্যিকারের ভালোবাসা বেশিক্ষণ টিকে থাকে না। আর সেটাই হলো সেদিন, যেদিন আমাদের কলেজের লাস্ট দিন ছিল। সেদিন আমরা ক্লাস ছেড়ে চলে যাব বলে একটা ক্লাস পার্টি রাখি। সেদিন অনেক এনজয় করেছিলাম সবাই পার্টিতে। ড্রিঙ্কস একটু বেশি করে ফেলেছিলাম, তাই হুশ ঠিক মতো ছিল না আমার। আর সেটার ফায়দা নিধি উঠালো। আমাকে সে একটা খালি রুমে নিয়ে গেল। আমাকে সে কিস করতে লাগলো, সাথে লিপ কিস, গালে কিস এসব করছে। আর আমার মোবাইল বের করে আমার হাত দিয়ে সে পিক তুলেছে। আর আমি সেই হুশেই ছিলাম না, তাই নিধি কী করছে না করছে আমি কিছু বুঝতে পারিনি। তখন আমাকে খুঁজতে মিম সেই রুমে আসলো। আর আমাদের এইভাবে দেখে নিধি বলে চিৎকার দিয়ে উঠল মিম। মিমকে দেখে তার কাছে নিধি দৌড়ে যায় আর পেছনে গিয়ে কেঁদে কেঁদে বলল, মিম আমাকে বাঁচাও, না হলে আমাকেও ছাড়বে না। দেখো কি হিংস্রভাবে চেয়ে আছে আমার দিকে। কেন বলছিস নিধি? ও তোকে কি করবে? ও এখন নেশায় এমন বকছে, তাকিয়ে আছে, আর কিছু না। তুই যা, আমি ওকে নিয়ে আসি। আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে তুই তার মোবাইল চেক কর, দেখবি সে আমার সাথে কি করেছে। ছি, ভাবতেও ঘৃণা লাগছে। আমার নীল এরকম করতে পারবে সেটা জানতাম না আমি। নিধি তুই কি আবল তাবল বকছিস? ওকে তুই দাঁড়া, আমি তার মোবাইল নিয়ে আসি। তারপর মিম আমার মোবাইল নিয়ে লক খুললো। লকে আমি মিম আর আমার নাম দিয়েছিলাম, তাই সে লক জানে। গ্যালারি থেকে দেখতে পারলো নিধি যা বললো তাই সত্যি। এটা দেখে সে আমাকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়। তখন কিছু বলিনি, কারণ আমি হুঁশেই ছিলাম না। হৃদয়কে সে বলে গিয়েছিল আগামীকাল যেন তার সাথে পার্কে দেখা করে। কথা বলে সে চলে যায়। আর আমাকে হৃদয় তার বাসায় নিয়ে যায়। সেদিনের কথার কিছুই মনে নেই। যা হলো পরের দিন, তা কি হলো শুনবেন? চলুন। ও হৃদু, আমার মাথায় তো ব্যথা হয়ে গেল কেন? কাল যে পরিমাণ ড্রিঙ্ক করে কি করেছিস সেটা কি আর মনে আছে? মানে কি? মানে কি সেটা তুই তোর মোবাইলের গ্যালারি চেক করলেই পাবি। হৃদুর কথা কিছু না বুঝে মোবাইলে লক খুলে গ্যালারিতে ঢুকলাম। ঢুকেই অবাক, খালাম হিসেব করেছি, তাও আবার নিধির সাথে। হৃদু আমাকে প্লিজ তুই কালকের ঘটনা খুলে বল। তারপর হৃদু সব কিছু খুলে বলল। সেটা শুনে আমার মাথা ঠিক রাখতে পারলাম না। হৃদু মিমে সব দেখেছে, আজ আমি শেষ। আর আমি কি এতটাই নেশায় ছিলাম যে নিধির সাথে এসব করতে যাব? এইসব আমি জানি না। তুই এখন তাড়াতাড়ি সেখানে যা যেখানে তুই আর মিম দেখা করিস। সে তোর জন্য ওয়েট করবে বলেছে। কখন বলেছে? কাল। আচ্ছা যাচ্ছি, কি আর করার। রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। মিম আমার জন্য হয়তো এসে অপেক্ষা করছে। অতঃপর সেই পার্কে চলে আসলাম। এসে দেখি মিম বসে আছে। আমি কাছে গিয়ে তার সামনে হাঁটুর উপর বসে আমার কান ধরে বলতে লাগলাম, আই এম এক্সট্রিমলি সরি বাবু, আর লেট হবে না। আর কাল ড্রিঙ্কস করায় ঘুম ভাঙেনি। এইমাত্র ঘুম থেকে উঠলাম। উঠেই শুনি তুমি এখানে অপেক্ষা করছো, তাই দেরি না করে চলে আসলাম। হয়েছে তোমার বকবক? মানে? মানে সিম্পল, এই হচ্ছে তোমার দেওয়া গিফটগুলি। আর আজ থেকে আমার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না, এবং কি দেখাও। মিম তুমি বিশ্বাস করো, আমি এসব নিজ থেকে করিনি। তুমি করনি, সব নিধি করেছে। ওয়াও নীল, এনাফ, অনেক হয়েছে। আর মিথ্যা বলতে হবে না। কোনো মেয়ে কখনো তার নিজের ওপর কলঙ্কের দাগ ইচ্ছে করে লাগাবে না। প্লিজ নিধিকে নিয়ে আয়। আর একটা মিথ্যাও বলতে হবে না। আর লোকে বলে না যে ড্রিঙ্ক করলে সবার কথাবার্তা আর আচরণ সব সত্যি হয়, আর সেটা তো আমি কাল দেখলাম। তোমার আসল পরিচয়টা কি, তাই তুমি আর আমার সাথে কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার সেই ভালোবাসার দোহাই দিয়ে তোমাকে বলছি, আমার সাথে আর কোনো রকমের কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। এটা বলে সে সেখান থেকে চলে গেল। আমি সেখানে বসে ভাবতে লাগলাম, মিম কি সত্যি আমাকে ভালোবাসতো, নাকি আমার সাথে টাইম পাস করেছে? সত্যি ভালোবাসলে সে আমাকে বিশ্বাস করতো যে আমি এইসব কাজ কখনো করতে পারবো না। সব কিছু নিধির বানানো নাটক ছিল। আসলে মিম তো আমাকে কখনো ভালোই বাসেনি, কিন্তু আমি তো বেশিছি। তাই তার শেষ আবদারটা রাখবো।
আমি তার সাথে আর কখনো কোনো প্রকার কন্ট্যাক্ট করব না। এই ছিল ফ্ল্যাশব্যাকের কাহিনী। অতঃপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম, চলে আসলাম বাসায়। গাড়ি থেকে নামার সময় আমি নীলার আব্বুকে বললাম, আব্বু আপনি রাইসা আর নিহাকে নিয়ে ভেতরে যান, আমি নীলাকে নিয়ে একটু বাইরে যেতে চাই, আমরা রাতে ডিনারটা করে আসবো। আচ্ছা যাও। তারপর নীলা পেছন সিটে বসতে চাইছিল, আমি বললাম সামনে আসতে, রেগে সামনে আসলো, ঠাস করে কারের দরজাটা লাগালো। হঠাৎ নীলার কি হলো? তারপর গাড়ি স্টার্ট দিলাম। কিছুক্ষণ পর নীলা বলল, তুমি ওই মেয়েটার সাথে কি কথা বললে হাত মিলিয়ে? কতক্ষণ ধরে যেন হাত ছাড়তেই রাজি না মেয়েটা। না মানে আমার কাজ দেখে মুগ্ধ হয়ে গেছে, তাই হাত ধরেছে। আর হয়তো কথা বলার সময় খেয়াল ছিল না যে আমরা দুজন হাত ধরে আছি। নীলাকে সত্যিটা বললাম না। অতবার আমরা প্ল্যানিং অনুযায়ী সেই জায়গায় পৌঁছে গেলাম। নামো। আমরা এই শুনশান জায়গায় কোথায় আসছি নীল? তোমাকে ভূতের কাছে ধরিয়ে দিতে এখানে নিয়ে আসছি। নীল এসব বলো না, আমার এমনি ভূতে অনেক ভয় করে। ভয় পেও না, এখানে শুধু ভূত না, সাথে পেতনিও আছে। নীল ওকে সরি, চলো। কোথায়? এই যে একটু সামনে। আর ভয় পেও না, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সেটা আমি জানি। তারপর মোবাইলের টর্চ অন করে নীলাকে নিয়ে সে অন্ধকারের মধ্যে প্রবেশ করলাম। নীলা তো ভয় পেয়ে আমার এক হাত ধরে আছে। অথবা টেবিলের কাছে আসলাম। নীলা বসো। নীল আমরা এখানে কেন আসছি? দেখো না এদিকে কেউ নেই, শুধু আমি আর তুমি ছাড়া। চলো অন্য কোথাও যাই। কোথাও যাওয়া লাগবে না বলেই একটা তালি দিলাম, আর সাথে সাথে আশেপাশে সব লাইট জ্বলে উঠলো। নীলা সেটা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। এত সুন্দর জায়গার মধ্যে সে ডিনার করবে সে ভাবতে পারেনি। নীলা আশেপাশে তাকিয়ে দেখলো শুধু দুজন ওয়েটার ছাড়া আর কেউ নেই। এই জায়গাটা অনেক রোমান্টিক লাগছে নীলার কাছে। সে আমাকে বলল, নীল থ্যাঙ্কস আমাকে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। শুধু এটা ওখানেও সারপ্রাইজটা দেওয়ার জন্য থ্যাঙ্কস তোমাকে। আমি তো থ্যাঙ্কসের জন্য এত কিছু করিনি। তাহলে? কিছু না, বলো কি হবে? নীলাকে বলে যদি কিছু মনে করে তাই আর বললাম না। অতঃপর আমরা ডিনার করে চলে আসলাম বাসায়। এসে ফ্রেশ হয়ে বিছানার দিকে তাকালাম, দেখলাম নিহা আজ রুমে নেই। তাই তাকে খুঁজতে বাইরের দিকে যাই। তখনই দেখি নীলা ভিতরে আসে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, নিহা কোথায়? নীলা, ও আজ আব্বুর সাথে ঘুমাবে। কেন? আব্বু বলছেন তাই। ও আচ্ছা, ড্রেস চেঞ্জ করে তুমি ঘুমিয়ে পড়ো, আমি শুয়ে পড়ছি। তুমি আজ থেকে বিছানায় ঘুমাতে পারবে, তাই এখন গিয়ে বিছানায় ঘুমাও। কেন? আমি সোফায় ঠিক আছি, লাগবে না বিছানায় ঘুমানো। বললাম তো বিছানায় ঘুমাতে, আর এটাই আমার শেষ কথা। নীলা কি হয়েছে, কাঁদছো কেন? নীল আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। দেখেছি তুমিও আমাকে আর আমার মেয়েকে একা। তখন নীলা বলল, রেখে চলে যাচ্ছ মিমের হাত ধরে? নীল আমাকে কথা দাও, কখনো আমাকে আর আমার মেয়েকে ছেড়ে চলে যাবে না। তখন আমি বললাম, আচ্ছা। আচ্ছা আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরো। আর হ্যাঁ, আজ থেকে আমি তোমাকে আমার স্বামী হিসাবে মেনে নিলাম। আমাকে কষ্ট দিলে দাও, তারপরেও কখনো আমার মেয়েকে কষ্ট দিও না প্লিজ। নীলা কি বলছো তুমি? নেহাকে আমি আমার মেয়ে ভাবি, ওকে কেন কষ্ট দিব? আমি শুধু ওকে না, তোমাকেও কখনো কষ্ট দিব না। এটা বলে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, কপালে একটা পাপ্পি দিলাম। অনেকদিন পর নিজের কাছে একটা আলাদাভাবে ভালো লাগা কাজ করছে। এরকমভাবে যেন আমি নীলাকে সারাটা জীবন আগলে রাখতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যদি এই গল্পটার পরের সিজন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরের সিজন দেওয়া হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।